চলো, এখানে আমরা আগে পড়েছি হাইড্রোকার্বনস কাদের বলে, এমন স্ট্রাকচার যাদের মধ্যে কি হবে, শুধু কার্বন আর হাইড্রোজেন থাকবে, আর আদার কোনো অ্যাটম থাকবে না। কিটোন, কিটোন কি হাইড্রোকার্বন? না, ওর মধ্যে অক্সিজেন আছে। অ্যাসিড ইজ নট আ হাইড্রোকার্বন, ঠিক আছে। তো পিওরলি যাদের মধ্যে কার্বন আর হাইড্রোজেন আছে, এরকম কটা স্ট্রাকচার, ওকে ভেতরের দিকে শিফট হতে দাও, ও নাহলে পুরো নাকজাল হয়ে গেছে, ভেতরে চলে যাও। ঠিক আছে, তাহলে কি বললাম, যে হাইড্রোকার্বনস কারা হয়, যাদের মধ্যে শুধু শুধু কার্বন আর হাইড্রোজেন থাকে, ঠিক আছে। এবার যাদের মধ্যে কার্বন আর হাইড্রোজেন থাকে, হাউ মেনি টাইপস হয় এর মধ্যে, হাউ মেনি টাইপস অফ হাইড্রোকার্বনস আর দেয়ার in organic? Three: alkane, alkene and alkyne. অ্যালকেনস এর মধ্যে কি হয়, সিঙ্গেল বন্ড। অ্যালকিনস এর মধ্যে কি হয়, ডাবল বন্ড। অ্যালকাইনস এর মধ্যে কি হয়, ট্রিপল বন্ড। কাদের মধ্যে, দুটো কার্বন অ্যাটমের মাঝে কাদের মধ্যে সব থেকে বেশি রোটেশন হবে? অ্যালকেনের মধ্যে রোটেশন হবে। অ্যালকিনের মধ্যে কি রোটেশন হয়, রেস্ট্রিক্টেড রোটেশন, মানে আমরা শুধু 180 ডিগ্রি রোটেট করতে পারবো। এই 180 রোটেশনের জন্য একটা ফেনোমেনা হয়, যেটাকে আমরা বলি জিওমেট্রিক্যাল আইসোমেরিজম, যেটা আমরা অলরেডি পড়েছি, রাইট? তো এটার জন্য এই 180 ডিগ্রি কি আছে, এটা রোটেশন। এই 180 রোটেশনের বিয়ন্ড আমরা রোটেট করতে পারবো না, বিকজ এই বন্ডটা শুধু 180 অব্দি ঘুরবে, বিকজ ডাবল বন্ড আছে। কেন 180 অব্দি ঘুরবে, বিকজ আর একটা বন্ড কি আছে এখানে, পাই বন্ড। আর পাই বন্ড কি হয়, সাইড ওয়াইজ ওভারল্যাপিং হয়। তো ওপরে কি আছে, ইলেকট্রন ক্লাউড। তো ইলেকট্রন ক্লাউডটা শুধু 180 ডিগ্রি টুইস্ট হতে পারবে, রাইট? এখানে ট্রিপল বন্ডে অ্যাবসলিউটলি নো রোটেশন, এখানে রোটেশন পসিবলই না। তিনটে বন্ড আছে, কার্বন রোটেট করতে পারবেই না, রাইট? আর যেটা সিঙ্গেল বন্ড আছে, এখানে কি হবে, 360 ডিগ্রি রোটেশন। এটাকে আমরা কি বলে থাকি, ফ্রি রোটেশন। এটাকে আমরা কি বলে থাকি, ফ্রি রোটেশন। এই ফ্রি রোটেশনের জন্য যে ফেনোমেনা হয়, সেটাকে আমরা বলি কনফরমেশনাল আইসোমেরিজম, বা সিম্পল ল্যাঙ্গুয়েজে সেই স্ট্রাকচারকে বলা হয় কনফার্মার্স। মানে এমন স্ট্রাকচারস যেটা কাদের মধ্যে পসিবল, অ্যালকেনস এর মধ্যে পসিবল, আর যেখানে কি হবে, ফ্রি রোটেশন হবে দুটো কার্বন অ্যাটমের মাঝখানে। কার্বনকে রোটেট করে করে যে স্ট্রাকচার আনা যাবে, সেটাকে আমরা বলবো কনফার্মার্স, আর এই ফেনোমেনাকে বলবো কনফরমেশনাল আইসোমেরিজম, রাইট? এবার এখানে আমি একটা স্ট্রাকচার রেডি করব সিম্পল অ্যালকেনের, যেখানে রোটেশন বুঝতে পারবে। হুম, এটা বেটার হবে। তো এখানে স্টার্টিং এ আমরা ইথেন মলিকিউল থেকে বোঝার ট্রাই করব, ঠিক আছে, ইথেন। এবার 3 ডাইমেনশনালি এটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করবে, এন্ড দ্যাট ইজ ওয়াই কালকে আমি ক্লাসটা নিতে পারিনি, বিকজ এটা অ্যাপারেন্টলি যে কাজ করে এখানে, she thought it is something very precious and she kept it very secretive, which I could not find, ঠিক আছে, but apparently it was found. চলো এদিকে, এখানে যে ব্ল্যাক কালারের অ্যাটমস আছে, আচ্ছা আগে আমি এখানে এক্সপ্লেন করি, তারপর আমি অনলাইনে দেখাবো। ব্ল্যাক অ্যাটমস গুলো হচ্ছে কার্বন, রাইট? হোয়াইট গুলো হচ্ছে হাইড্রোজেন। তো এটা একটা CH3 সামনে, এটা একটা CH3,
রাইট? এবার এটাকে 2D ভিজুয়ালাইজেশন করো। এবার 2D যদি তুমি দেখো এইভাবে দেখতে পারবে, সামনের দিকে ফ্রন্টটা দেখতে পারবে, ফ্রন্টটা, রাইট? তো এবার দেখো এখন এই স্ট্রাকচারে তোমার কি হচ্ছে, ফ্রন্টে কার্বন আর কার্বন ওভারল্যাপ করছে, আর হাইড্রোজেন ওভারল্যাপ করছে, এই হাইড্রোজেন আর পেছনের হাইড্রোজেন ওভারল্যাপ করছে, আর এই হাইড্রোজেন ওভারল্যাপ করছে। এবার আমি এর আইসোমার্স কিভাবে ক্রিয়েট করতে পারবো? কোনো একটাকে রোটেট করব। যদি আমি দুটোকেই একসঙ্গে রোটেট করি, দ্য স্ট্রাকচার ইজ স্টিল সেম। তো যদি আমি আলাদা স্ট্রাকচার ক্রিয়েট করতে চাই, কোনো একটাকে আমাকে রোটেট করতে হবে। তো ধরো ফ্রন্টের স্ট্রাকচারকে আমি রোটেট করছি, তো ধরো 30 ডিগ্রি রোটেট করলাম, স্ট্রাকচার পাল্টে গেছে, রাইট? ওদের শরীর খারাপ হচ্ছে, ফ্যানটা অফ করছি, ঠিক আছে? তো 30 ডিগ্রি রোটেট করলাম, ধরো এরকম এটা 60 হয়ে গেছে, ধরো স্লাইড রোটেট করলাম 30 ডিগ্রি, রাইট? আবার ফার্দার রোটেট করলাম এইভাবে। তো এখানে কটা রোটেশন পসিবল হবে? ইনফাইনাইট, 60.1, 60.2, 60.11, ইনফাইনাইট নাম্বারস হতে পারে। তো যেহেতু এখানে রোটেশনের ভ্যালু ইনফাইনাইট ডিগ্রিজতে আমি ঘোরাতে পারি, তাই এখানে যদি কেউ জিজ্ঞেস করে যে হোয়াট ইজ দ্য নাম্বার অফ কনফার্মার্স, কোন স্ট্রাকচারে যদি তোমাকে কেউ জিজ্ঞেস করবে নাম্বার অফ কনফার্মার্স কি হয়, তার আনসার হবে ইনফাইনাইট, বিকজ যেহেতু আমি ইনফাইনাইট রোটেশন করতে পারি। ক্লিয়ার? এবার দেখো এই কনফার্মার্স কে বোঝার জন্য যে কনসেপ্ট দেওয়া হয়, দুটো কনসেপ্ট আছে। একটা হয় নিউম্যানস প্রজেকশন, আর একটা হয় সহর্স প্রজেকশন। তো টু আন্ডারস্ট্যান্ড কনফার্মার্স আমরা দুটো যে নোটস দিয়েছি ওর মধ্যে নিউম্যানস এর স্ট্রাকচারটা আছে, তার পাশে একটা স্পেস আছে দেখো, সেখানে তুমি সহর্সটা আঁকবে, ঠিক আছে? তো দুটো ওয়ে থেকে স্টাডি করা হয়। সহর্স কি হচ্ছে, যে একটা কার্বনকে এইভাবে দেখাবো সামনের দিকে, আর স্ল্যান্টিং লাইনে আর একটা কার্বনকে একটু দূরে দেখাবো, স্ল্যান্টিং লাইনে আর একটা কার্বনকে একটু দূরে দেখাবো। তো এইভাবে স্ল্যান্ট করে যখন আমরা দেখাচ্ছি, এটা কি ইন্ডিকেট করছে যে এই কার্বনটা ফ্রন্টে আছে আর এই কার্বনটা ব্যাকে আছে। তো ওভারল্যাপ বোঝাচ্ছে। এই ধরনের প্রজেকশনকে আমরা বলি সহর্স প্রজেকশন। তো কনফার্মার সহর্স প্রজেকশন থেকে বোঝা যায়, ঠিক আছে? বাট সহর্স প্রজেকশনে কমপ্লিকেশন হয়, অত ক্ল্যারিটি নেই। তো বেস্ট স্ট্রাকচার হচ্ছে নিউম্যানস প্রজেকশন। নিউম্যানস প্রজেকশনে আমরা কি করি, যে ফ্রন্ট কার্বন আছে ওটাকে একটা ডট থেকে রিজেম্বল করি, আর যেটা পেছনের কার্বন আছে সেটাকে একটা বিগার রাউন্ড স্ট্রাকচার থেকে এইভাবে রিজেম্বল করি। ফ্রন্ট কার্বনটা হয়ে যাচ্ছে তোমার ডট, আর যে বড় রাউন্ড আছে সেটা হচ্ছে পেছনের কার্বনটা, রাইট? সো এটা হচ্ছে কার্বন, সেকেন্ড কার্বন বা কার্বন অ্যাট দ্য ব্যাক অফ দ্য প্লেন, আর এটা হচ্ছে কার্বন অ্যাট দ্য ফ্রন্ট, এটা সিম্পলি কার্বন অ্যাট দ্য ব্যাক। এবার দেখো এই কার্বন অ্যাট দ্য ফ্রন্টে কটা হাইড্রোজেন? 3টে। তো আমরা এভাবে দেখাই, ফ্রন্ট থেকে এইভাবে, অনেকটা মার্সিডিজের লোগোর মতন দেখতে, এরকম 3টে হাইড্রোজেন ফ্রন্ট কার্বনের, রাইট? এবার পেছনের কার্বনের সাথেও 3টে আছে। তো এটা কিভাবে দেখাবো? প্যারালালি এইভাবে আঁকবো। ওভারল্যাপ করলে তো আমি দেখতে পাচ্ছি না 2D তে, তাই আমাকে প্যারালালি আঁকতে হবে। এখানে অ্যাঙ্গেল কিন্তু 0 আছে, ঠিক আছে? তো এখানে প্যারালালি এইচ, প্যারালালি এইচ, এই ধরনের প্রজেকশনকে আমরা বলি নিউম্যানস প্রজেকশন, নিউম্যানস প্রজেকশন অফ কনফার্মার। আর আমরা কনফার্মার্স বোঝার জন্য নিউম্যানস প্রজেকশনকেই ফলো করব। বাট কনফার্মার্স দেখানো হয় দুটো ওয়েতে, একটা হচ্ছে সহর্স, একটা হচ্ছে নিউম্যানস, রাইট? এন্ড নিউম্যানস ইজ বেস্ট টু রিপ্রেজেন্ট ইন 2D, রাইট? বিকজ এটা কি করছে, এখনো 3 ডাইমেনশনাল অ্যাপ্রোচ আছে এটার, মানে 3D কে 2D এর মধ্যে রিপ্রেজেন্ট করছে। বাট এটা কি করছে, পুরোপুরি 3D কে একটা 2D স্ট্রাকচারে কনভার্ট করে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তো এবার এটাকে আমরা যদি এই ডায়াগ্রামস থেকে দেখি, দেখো এরকম ফ্রন্টটা হচ্ছে তোমার ডট, পেছনের যে কার্বন আছে ওটাকে সার্কেল থেকে রিপ্রেজেন্ট করছে, রাইট? এবার তুমি যদি ফ্রন্ট থেকে দেখো, তুমি ফ্রন্ট থেকে দেখলে শুধু তুমি 3টে হাইড্রোজেন দেখতে পারবে। এই জন্য এটাকে একটু স্লাইট ইয়ে করে দেখানো হয়, প্যারালালি। এটা ইন্ডিকেট করছে যে দুটো হাইড্রোজেন সেম পজিশনেই আছে। বুঝতে পারছো? এখনো কারোর ক্লিয়ার নেই এখানে? ক্লিয়ার আছে? তো এটা নিউম্যানস প্রজেকশন, ফ্রন্ট কার্বনটা হয়ে যাচ্ছে ডট, পেছনের কার্বনটা হয়ে যাচ্ছে রাউন্ড। ক্লিয়ার? সহর্স প্রজেকশনে জিনিসটা এইভাবে হয়ে যাবে।
যেখান থেকেও, ইউজুয়ালি ফ্রন্ট থেকে দেখবে এইরকম স হর্স প্রজেকশনে এই জিনিসটা ওরা ইলংগেট করে বোঝাতে চেয়েছে, 3D র মতন 2D তে রেপ্রেজেন্টেশন। বাট এখানে কি হবে, যখন রোটেশন হবে না, রোটেশন অত ক্লিয়ার বোঝা যায় না, কনফিউশন হয়। এই জন্য নিউম্যান্স এর রোটেশন ইজিলি বোঝা যায়। যদি আমি এটাকে এইচ কে যদি আমি এইভাবে লিখি, তাহলে আমি ক্লিয়ার একটা অ্যাঙ্গেল দেখতে পারবো। তো নিউম্যান্স ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড দ্য রোটেশন। বুঝতে পারছো? আচ্ছা, এবার বলে যে কনফার্মার জিনিসটা ফেনোমেনা ইউ ক্যান অনলি স্টার্ট টু অবটেন ফ্রম ইথেন, মানে ইথেন থেকেই কনফার্মার্স পসিবল। মিথেনে কনফার্মারের কোনো লজিক হবে? বিকজ এটা একটাই কার্বন, তুমি একটাই কার্বনকে ঘোরালে তুমি কার রেসপেক্টে ওটা রোটেশন দেখছো? দুটো কার্বন হতে হবে, যেখানে একজনকে তুমি ফিক্স রাখবে, একজনকে ফিক্স রাখবে আর একজনকে রোটেট করবে, তবে তো তুমি আলাদা আলাদা স্ট্রাকচার পাবে, রাইট? একটাই কার্বন সেন্টার আছে, মিথেনে তো একটাই কার্বন, ওটাকে রোটেট করলে তুমি রোটেশন কার রেসপেক্টে করছো? তো কোনো ফ্রেম অফ রেফারেন্স নেই। এই জন্য মিনিমাম নাম্বার অফ কার্বন রিকোয়ার্ড টু স্টাডি কনফার্মেশন 2। মিথেনের কোনো কনফার্মার্স হয় না। তো কনফার্মার জিনিসটা স্টার্ট হয় ইথেন থেকে। ক্লিয়ার? আচ্ছা, এবার কোনো যদি দুটো বড় মলিকিউলকে আমি কাছাকাছি আনি, ধরে নাও, বা ধরে নাও এরকম একটা মলিকিউল প্রেজেন্ট আছে, এটার নাম কি হবে এই স্ট্রাকচারে, আইইউপিএসি নেম? 2 মিথাইল প্রোপেন। এটা দিয়েছি ভেঙে, এবার তোমাকে নিজের মেন্টালি এটাকে সব সময় তোমাকে এরকম হরিজন্টাল দেবে না, ঠিক আছে? ক্লাস 10 আর পড়ো না, তোমাকে এখান থেকেই লংগেস্ট চেন ধরতে হবে, প্রোপেন, এটা 2 মিথাইল প্রোপেন, বাট রেপ্রেজেন্টেশন এইভাবে করা হয়েছে, ঠিক আছে? এবার দেখো এখানে ধরে নাও যদি আমি একটা হাইড্রোজেনের বন্ডটা ফ্রি রাখছি এরকম, আর যদি ধরে নাও একটা CH3 আসতে পারে এখানে, একটা হাইড্রোজেন আসতে পারে এখানে, একটা বড় ফিনাইল রিং এর অপশন আছে আসার, রাইট? বা একটা এই মলিকিউল আসতে পারে হ্যাঁ বেনজাইল, CH2, এটাকে বেনজাইল বলে, এটা আসতে পারে, এটা আসতে পারে। কোনটা ইজিলি এসে এখানে অ্যাটাক করতে পারবে এই ফ্রি সেন্টারে? 4টে অপশন তোমাকে দিয়েছি আমি, মিথাইল, হাইড্রোজেন, এটা হবে বেনজাইল, সরি এটা বেনজাইল, এটা হবে ফিনাইল, এটাকে ফিনাইল বলে C6H5, ওটা মিথাইল, হাইড্রোজেন, বেনজিন রিং, CH2 বেনজিন রিং। কে ইজিলি এসে কার্বনে অ্যাটাক করতে পারবে? অ্যাটাক মানে এসে বন্ড ফর্ম করতে পারবে। ইজিলি কে পারবে? হাইড্রোজেন। কেন? সিঙ্গেল বন্ড হাইড্রোজেন সবার সঙ্গেই সিঙ্গেল বন্ড করবে না, মানে হাইড্রোজেনের একটাই বন্ড করতে পারবে। এখানে সবাই একটাই বন্ড করতে পারবে। C6H5 এর সব বন্ড তো এখানে ব্যালেন্সড, এটা আনব্যালেন্সড। এখানেও একটা বন্ড ফ্রি, এখানেও হাইড্রোজেনের একটা বন্ড ফ্রি, এখানেও মিথাইলের বন্ড তো একটা সবাই করতে পারবে। বাট তাহলে হাইড্রোজেন কেন বেটার অ্যাটাক করতে পারবে কার্বনে, আর আদার্সরা কেন পারবে না? বলো। এটা একটা রেসের মতন দেখো, একটা রানিং কম্পিটিশনের মতন দেখো। তো রানিং কম্পিটিশনে কি ম্যাটার করবে? একজন 100 কেজি ওয়েট নিয়ে ছুটছে, একজন 50 কেজি, একজন 20 কেজি, একজন 10 কেজি, কে আগে জিতবে? কে আগে জিতবে? যে 10 কেজি ক্যারি করছে। আই মিন ইফ দ্য পারসন ইজ নট ডাম অবভিয়াসলি হি ক্যান উইন ইজিলি, রাইট? তাহলে কি হবে, এখানে সব থেকে লাইটেস্ট অ্যাটম কি আছে? পুরো ওয়ার্ল্ডে সব থেকে লাইটেস্ট অ্যাটম হচ্ছে হাইড্রোজেন, বিকজ ওর মধ্যে একটাই প্রোটন আছে। যেহেতু এটা সব থেকে লাইট, এর মধ্যে খুব কম মলিকিউলার মাস, এটা যখন আসবে এখানে এরা একে রিপেল করবে না হাইড্রোজেনকে, বিকজ এর ওয়েটটা কি আছে, কম আছে। সব থেকে বেশি প্রোটন, নিউট্রন, ইলেকট্রনস এর মধ্যে হবে, বিকজ এটা বড় গ্রুপ আছে, বড় গ্রুপ মানে এর ওয়েটও কি আছে, বেশি আছে। এবার যখন এখানে অ্যাটাক করতে আসবে, এই মিথাইল গুলো কি করবে, ওকে রিপেল করবে, অলরেডি বড় গ্রুপস এখানে আছে, রাইট? এটাকে আমরা বলি স্টিরিক রিপালশন, বা মলিকিউলের মাঝখানে যারা হেভি ওয়েট আছে তারা একে অন্যকে কি করবে, রিপেল করবে। তো এখানে সব থেকে ইজিলি কে আসতে পারবে, হাইড্রোজেন, তারপর আসবে CH3, তারপর আসবে এটা সব থেকে হেভি যেটা, সেটা সব থেকে লিস্ট চান্স হবে অ্যাটাক করার।
তো এখানে তুমি কি জানতে পারলে যে মলিকিউলের মাঝখানে একটা রিপালশন হতে পারে। কেন হবে? বিকজ তার মধ্যে ইলেকট্রনস আছে, ইলেকট্রনকে কি করবে? রিপেল করবে। আচ্ছা, এবার সেম লজিক আমরা অ্যাপ্লাই করব ইথেনের স্ট্রাকচারের ওপর। এটা আমি তোমাকে জাস্ট শেখালাম যে মলিকিউলস একে অন্যকে কি করে? রিপেল করে, যেটাকে বলা হয় টরশনাল স্ট্রেন, রাইট? এই ডেফিনেশনটা আমি কালকে লিখিয়েছি, যারা ছিল না তাদেরকে আমি ওদের খাতা থেকে আরেকবার লিখিয়ে দেবো এখানে স্পেসে, ঠিক আছে? এখন আমি পুরো চ্যাপ্টারটা আগে কভার করছি। তো এটা হলো কিভাবে কনফর্মার্স কে আমরা এক্সপ্রেস করব, এটা শিখলাম আমরা মলিকিউলকে কি করে? রিপেল করে। নেক্সট আমরা দেখব এই কনফর্মার, প্রথম কেস যার মধ্যে আমরা কনফর্মার স্টাডি করব সেটা হচ্ছে ইথেন। সো আমাদের আজকের প্রথম টপিক হবে আফটার ইন্ট্রোডাকশন, কনফর্মার্স ইন ইথেন। কনফর্মার্স ইন ইথেন। এবার যদি তোমাকে কি জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ কনফর্মার্স ইন ইথেন, আনসার কি হবে? টোটাল নাম্বার অফ কনফর্মার্স কি হয় কোন স্ট্রাকচারে? ইনফাইনাইট। তাহলে টোটাল নাম্বার অফ কনফর্মার্স ইন ইথেনও কি হবে? ইনফাইনাইট। আমি এখানে 1.1 ডিগ্রি রোটেট করে করে আমি 1000টা স্ট্রাকচার ক্রিয়েট করতে পারি। এবার এই সব স্ট্রাকচারের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট স্ট্রাকচার সেগুলোই আমরা শুধু পড়ি কনফর্মার্স এর মধ্যে। তো ইথেনের মধ্যে আমরা দুটো স্ট্রাকচার মেন পড়ি। এবার দুটো কেন পড়ছি দেখো, এদিকে দেখো। ফার্স্ট এই স্ট্রাকচারটা দেখো, এই স্ট্রাকচারটা বেশি স্টেবল হবে নাকি যদি আমি 60 ডিগ্রি এইভাবে রোটেট করে দিই এটা বেশি স্টেবল হবে? 60 ডিগ্রি রোটেটেড স্ট্রাকচার বেশি স্টেবল হবে না 0 ডিগ্রি? দেখো এখন দুটো কার্বনের মাঝখানে 0 ডিগ্রি, হাইড্রোজেনকে ওভারল্যাপ করছে, এই হাইড্রোজেনকে ওভারল্যাপ করছে, এই হাইড্রোজেনকে ওভারল্যাপ করছে তো 60 ডিগ্রিতে স্টেবল হবে। কেন 60 ডিগ্রিতে স্টেবল হবে? গ্যাপস এর মধ্যে চলে আসে। ভেরি গুড। কমন সেন্স কি বলছে? এখানে গ্যাপস আছে, তো পেছনের হাইড্রোজেন কি করছে? গ্যাপস এর মধ্যে আমি পেছনের হাইড্রোজেনকে রাখছি, তো নিশ্চয়ই ফ্রন্টের মধ্যে কিছু একটা হচ্ছে। ফ্রন্টের মধ্যে কি হচ্ছে? রিপালশন হচ্ছে। এই হাইড্রোজেনকে দেখো, এটা আমি বোঝানোর জন্য এত বড় গ্যাপ দিয়েছি, রিয়েল লাইফে এরা খুবই ক্লোজ, পিকোমিটার্স মানে খুবই ক্লোজ, 10⁻⁻12 একদম কাছাকাছি আছে। তো এই হাইড্রোজেনকে এই ফর্মে কি করবে? রিপেল করছে। এই হাইড্রোজেনকে রিপেল করছে, এই হাইড্রোজেনকে রিপেল করছে। যখনই দুটো ম্যাগনেট রিপেল করে তাদেরকে যদি কাছে আনো, তাদের মধ্যে একটা তুমি রিপালশন ফিল করো, ছেড়ে দিলে কি হয়? আবার সেটা দূরে সরে যায়। তো এনার্জি কি করে আসছে ওটার মধ্যে? কাইনেটিক এনার্জি আসছে না। তুমি যখন কাছে আনছো, তুমি ছেড়ে দিচ্ছ, তো ওটা চলে যাচ্ছে কেন নিজে নিজে? তুমি তো কোনো এনার্জি দাওনি। তাহলে কি হচ্ছে সেখানে বলো? ওয়ার্ক পাওয়ার এনার্জি। ফিজিক্স স্টুডেন্টস, যখনই কোনো অপোজিং ফিল্ড, যেখানেও ফিল্ড প্রেজেন্ট হবে, মাথায় ঢুকিয়ে নাও এটা, ম্যাগনেটিক হোক গ্র্যাভিটেশনাল হোক, কোনো ফিল্ড হলে সেখানে পোটেনশিয়াল এনার্জি হয়, রাইট? পোটেনশিয়াল এনার্জি হয়। আমরা যে গ্র্যাভিটি বলি, গ্র্যাভিটি ইজ নাথিং বাট গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, রাইট? যাই হোক, ফিজিক্সে যাবো না, কেমিস্ট্রিতে থাকবো। তো যখন আমরা দুটো নর্থ পোলকে কাছে আনছি, তারা একে অন্যকে, একটা তুমি দেখবে ফোর্স তুমি ফিল করছো, ওটা ফোর্স না, ওটা এনার্জি ফিল্ড তুমি ফিল করছো। ওটা কি আছে? পোটেনশিয়াল এনার্জি ফিল্ড। যেই তুমি এটাকে ছাড়বে কি হবে? পোটেনশিয়াল এনার্জি গেটস কনভার্টেড ইনটু কাইনেটিক এনার্জি, আর ম্যাগনেটটা নিজে নিজে মুভ করবে, রাইট? তুমি এটা এক্সপেরিমেন্ট করতে পারো, একটা ম্যাগনেটে ছোট চাকা দিয়ে দিতে পারো, তুমি অপোজিং ম্যাগনেটকে আনবে, দেখবে তুমি পোটেনশিয়াল এনার্জিকে চোখের সামনে লাইভ কাইনেটিক এনার্জিতে কনভার্ট হতে দেখতে পারবে। কোনো এক্সট্রা তুমি স্পেন্ড করছো না, তুমি ম্যাগনেটের প্রপার্টিকে ইউজ করে তুমি সেটাকে চালাচ্ছ, রাইট? তাহলে এখানেও সেম হবে। তো এখানে যে দুটো হাইড্রোজেন আছে, এদের মাঝখানে রিপালশন, মানে এখানে কি আছে? পোটেনশিয়াল এনার্জি, মানে এনার্জি বেশি এখন মলিকিউলের। কিন্তু এখানে যখন আমি এটাকে 60 ডিগ্রি রোটেট করে দিচ্ছি, আচ্ছা ফ্রন্টটাকে কনস্ট্যান্ট রেখে পেছনেরটাকে 60 ডিগ্রি রোটেট করছি, যখন ব্যাক মলিকিউলকে 60 ডিগ্রি রোটেট করছি, এখানে এবার রিপালশন কম, জিরো না, কম। তো এর মানে এনার্জি কম। এনার্জি কম মানে স্টেবিলিটি বেশি, বিকজ সায়েন্সের রুল স্টেবিলিটি আর এনার্জি সবসময় ইনভার্সলি প্রপোর্শনাল। যার কাছে এনার্জি বেশি সে লেস স্টেবল। রিপালশন কখনো জিরো হতে পারে না, জিরো হতে পারে না। ইট ইজ নট পসিবল ফর রিপালশন টু বি জিরো, রাইট? রিপালশন জিরো হলে দুটো কার্বন একদম আলাদা হয়ে যাবে, মলিকিউল ভেঙে যাবে, রাইট? তো এটা এবার এই ফর্মটা, আচ্ছা যারা অনলাইনে পরে দেখবে বা দিতিপ্রিয়া যখন দেখবে, ঠিক আছে, এদিকে হ্যালো দিতিপ্রিয়া, ঠিক আছে, এটা হচ্ছে কার্বন, এটা হচ্ছে কার্বন। এখানে দেখো এই যে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনকে দেখো রিপেল করবে, দে আর ক্লোজার,
রাইট? এই হাইড্রোজেনকে রিপেল করবে, এটা এটাকে রিপেল করবে, বিকজ দেখো এটা ওভারল্যাপ হচ্ছে, যেখানে ফ্রন্টের কার্বনের হাইড্রোজেন সেখানেই পেছনের হাইড্রোজেন। যদি আমি এটাকে 60 ডিগ্রি রোটেট করি, যে গ্যাপ গুলো আছে দেখো, এবার গ্যাপ গুলোর জায়গায় তুমি দেখতে পারবে পেছনের হাইড্রোজেন গুলো চলে এসছে। সো এখানে তো এবার হাইড্রোজেন নেই, মানে এবার কি আছে, রিপালশন কম আছে। এই জিনিসটাকেই আমরা নিউম্যানস প্রজেকশনে করে দেখাবো। স্যার রিপালশন জিরো মানে পজিটিভ আর নেগেটিভ যদি হয়, Cl আর H। হাইড্রোকার্বনে কোনো চার্জ নেই মা, নিউট্রাল অ্যাটম। হ্যাঁ, but যদি স্টিল অ্যাটাচ থাকে, কে অ্যাটাচ থাকে? Cl। মানে যদি কোনো ইলেকট্রোনেগেটিভ মলিকিউল অ্যাটাচ থাকে তাহলে রিপালশন বেড়ে যাবে, বিকজ ক্লোরিন যদি ধরি, ওর তো মলিকুলার ওয়েট আরো বেশি, যত বেশি মলিকুলার ওয়েট হবে স্টিরিক রিপালশন কি হবে, বেড়ে যাবে। রাইট? বুঝতে পারছো? এবার দেখো এই ইথেনকে আমরা নিউম্যানস প্রজেকশনে রিপ্রেজেন্ট করব। এটা ফ্রন্ট কার্বন, এটা ফ্রন্ট কার্বনের 3টে হাইড্রোজেন। শৈবাশিস বুঝতে পারছো? হয়েছে প্রথম স্ট্রাকচারটা। এখানে অ্যাঙ্গেল কত আছে দুটো কার্বনের মাঝখানে? 0 ডিগ্রি। এই অ্যাঙ্গেল কার্বনের মাঝখানে, এটাকে আমরা বলি ডাইহেড্রাল অ্যাঙ্গেল, ডাইহেড্রাল অ্যাঙ্গেল। এটা হচ্ছে 0 ডিগ্রি, মানে হাইড্রোজেন হাইড্রোজেনকে ওভারল্যাপ করছে। এবার আমি হাউ মেনি ডিগ্রিজ উইল আই রোটেট, যে এই হাইড্রোজেনটা মাঝখানে চলে আসুক 60। তো আমি এখানে করব 60 ডিগ্রি রোটেশন। 60 ডিগ্রি রোটেশন করি যদি, তাহলে আমি কি পাবো? পেছনের কার্বনের হাইড্রোজেন গুলো মাঝখানের যে খালি স্পেস আছে সেখানে চলে আসছে। 60 ডিগ্রি অনেক কেমন। 180 হলে তো আবার সেম হয়ে যাবে, 60 হবে। দেখো এই অ্যাঙ্গেলটা কত, আগে এটা ওভারল্যাপ ছিল, আমি 60 ডিগ্রি। আচ্ছা, ল্যামিস থিওরাম কি বলে, তিনটে এরকম ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল কি আছে, পড়েছো তো ল্যামিস থিওরাম? 120 ডিগ্রি, লস অফ মোশন, 120 ডিগ্রি, রাইট? আচ্ছা, ইয়ে পড়েছো ইকুইটোরিয়াল ভেক্টরস? ইকুইটোরিয়াল কোনো তিনটে ভেক্টর যদি তাদের মাঝখানে 120 ডিগ্রি হয়, ধরো এখানে 120, তো এটা ন্যাচারালি অল এই ভেক্টরস গুলো কি হবে, ইকুয়াল হবে। ঠিক আছে, যাই হোক, তো এখানে কিভাবে সেই পুরোটা মানে পুরো ফিজিক্স দেখবো সেটা আমরা দেখবো, এখন 60 ডিগ্রিতে ফোকাস অন 60। তো যদি এই পুরো অ্যাঙ্গেলটা 180 হয়, তাহলে মাঝখানের অ্যাঙ্গেলটা কি হবে, 60। এবার যদি আমি একটা 60 রোটেট করি, তাহলে সব বন্ড 60 রোটেট করবে না। দেখো এখানে এটা এখন ওভারল্যাপড আছে, ঠিক আছে, আমি পেছনের স্ট্রাকচারকে 60 রোটেট করছি। এটা যদি 60, আমি কার্বনকে 60 ঘোরাচ্ছি, তাহলে সব বন্ড কি হবে, 60 ঘুরে যাবে। দেখো এটা এখন ওভারল্যাপড আছে, 60 ঘোরালে সব বন্ড কি হবে, 60 ডিগ্রি ঘুরে যাবে, অল বন্ডস 60 ডিগ্রি ঘুরে যাচ্ছে। আগে এরকম ছিল ওভারল্যাপড, একটাকে সেম রেখে 60 ঘোরালাম, রাইট? তো 60 ঘোরালে কি হচ্ছে, এটা তোমার লিস্ট রিপালশনে চলে আসছে। তো আমরা কি কনক্লুশন ড্র করলাম, যে এখানে রিপালশন কি আছে, বেশি। এখানে রিপালশন বেশি আছে, কেন? হাইড্রোজেন হাইড্রোজেন অ্যাটম একে অন্যকে রিপেল করছে। রিপালশন বেশি মানে পোটেনশিয়াল এনার্জি বেশি। আমরা এখন ম্যাগনেটের এক্সাম্পল নিয়ে প্রুফ করলাম, রিপালশন বেশি মানে পোটেনশিয়াল এনার্জি বেশি। পোটেনশিয়াল এনার্জি কি আছে, এনার্জি আছে, তো এনার্জি বেশি মানে স্টেবিলিটি কম, এর স্টেবিলিটি কম, রাইট? যখন কোনো প্ল্যানেটারি বডি, স্পেসের কথা বলছি, একে অন্যকে ওভারল্যাপ করে, সেটাকে আমরা কি বলি ইংলিশে, এক্লিপস। তাহলে এই স্ট্রাকচারে কি হচ্ছে, মলিকিউল মলিকিউল অ্যাটম অ্যাটম কে ওভারল্যাপ করছে, তাই এই স্ট্রাকচারকে আমরা বলবো এক্লিপস, রাইট? এখানে সামনের মলিকিউলের যেখানে খালি জায়গা ছিল, সেখানে পেছনের কার্বনের হাইড্রোজেন চলে এসছে, তো এখানে রিপালশন কি হবে বলো? আরে বলো, অনলাইনে ক্লাস করছো না অফলাইনে করছো?
কি হবে? রিপালশন কম হবে অবভিয়াসলি। এটাতে ভাবতে হচ্ছে কেন? রিপালশন কম, তাহলে পোটেনশিয়াল এনার্জি কম, স্টেবিলিটি বেশি, মানে এই ফর্মটা বেশি স্টেবল। তাহলে ইথেন কি ন্যাচারালি চাইবে যে এই ফর্মে এক্সিস্ট করুক? স্টেবিলিটি খোঁজে কোনো মলিকিউল, তাহলে এটা স্টেবল। এই ফর্মকে আমরা বলি স্ট্যাগার্ড ফর্ম। স্ট্যাগার্ড ফর্ম। তো এই ইনফাইনাইট পসিবিলিটি অফ ইথেন্স এর মধ্যে লিস্ট স্টেবল ফর্ম কি হবে? এটা। মোস্ট স্টেবল ফর্ম কি হবে? এটা। তাই আমরা ইনফাইনাইট স্ট্রাকচারের মধ্যে এই দুটো স্ট্রাকচার আমরা পড়ছি। Sir, it will later, no? less stable because of repulsion between H atom, eclipse form. More stable because H has less repulsion, staggered form. আর এটা কি লেখা? তা লেখা আছে more stable because less potential energy, less repulsion, less potential energy. অ্যাড করে নাও যে পার্টস গুলো ইয়ে হয়ে গেছে নোটস এর ভেতরে। হ্যাঁ, কালকে যারা ছিল এগুলো খাতায় করিয়েছি, তাও সব লিখিয়েছি ভাই, খাতা দেখো। এবার মাঝখানে যে যাও স্ট্রাকচার হবে সেগুলোকে আমরা বলি স্কিউ ফর্মস, রাইট? কি বলি? অল আদার কনফার্মার্স অফ ইথেন আর কল্ড skew forms. All other conformers of ethane are called skew form, right? চলো এবার ইথেনের কনফার্মার্স এর আমরা এনার্জি গ্রাফ আঁকবো, ঠিক আছে? কারোর ডাউট আছে? এখনো কারোর ডাউট আছে? আচ্ছা, এভরি 60 ডিগ্রিতে দেখো কি হবে। এখন এক্লিপস আছে, এদিকে দেখো, এখন এক্লিপস আছে। 60 ডিগ্রিতে স্ট্যাগার্ড, আবার 60 তে এক্লিপস, মানে 120 তে আবার এক্লিপস, 180 তে স্ট্যাগার্ড, তারপর আবার কোন ডিগ্রিতে? 240 তে আবার এক্লিপস, আবার 300 এ স্ট্যাগার্ড, আবার 360 তে এক্লিপস। মানে এভরি 60 ডিগ্রিতে আমরা স্ট্যাগার্ড এক্লিপস করতে থাকবো, ঠিক আছে? মাঝখানের গুলো স্কিউ ফর্ম, মাঝখানের গুলো উই ডোন্ট কেয়ার, ঠিক আছে? চলো, তো এবার আমরা এখানে এনার্জির মাঝখানের গুলো হবে রিপালশন অনুযায়ী। লজিক ইউজ করো। যদি আমি 45 বলি তো হাইড্রোজেন তো বেশি কাছাকাছি হচ্ছে, তো রিপালশন কি হবে? বেশি হবে, রাইট? তো 0 ডিগ্রিতে ম্যাক্সিমাম, 45 এ অ্যাভারেজ, 60 তে মিনিমাম, রাইট? আবার যদি আমি 70 করে দিই তো 70 মানে আবার তো আমি নিচের দিক থেকে কাছে হয়ে গেলাম, তো আবার কি হবে? রিপালশন বেড়ে যাবে, আবার স্টেবিলিটি কমবে। 60 হচ্ছে পারফেক্ট, কেন? বিকজ 60 হচ্ছে ইকুয়ালি আমি দূরে আছি দুটো হাইড্রোজেন থেকে, তো 60 তে মিনিমাম রিপালশন হবে। 60 বেশি হলেও রিপালশন বাড়বে, 60 কম হলেও রিপালশন বাড়বে। বোঝাতে পেরেছি রিক? শিওর? কনফিডেন্ট? চলো, ভেরি গুড। এবার আমি 60 রেসপেক্টে বললাম, মানে অল মাল্টিপলস অফ 60, মানে অল স্ট্যাগার্ড এর যেগুলো আছে, ঠিক আছে? মানে 180, 240, 300 ওর রেসপেক্টে বলছি। হ্যাঁ। এবার যদি আমরা গ্রাফটা আঁকি এনার্জি আর ডাইহেড্রাল অ্যাঙ্গেলের, মানে থিটা, তো ম্যাক্সিমাম এনার্জি কি হতে পারে? এই ভ্যালুকে ধরছি ম্যাক্সিমাম এনার্জি, আর 0 ডিগ্রিতে ম্যাক্সিমাম এনার্জি হয় বিকজ রিপালশন হাই। রিপালশন এটা কোন এনার্জি আছে? এটা পোটেনশিয়াল এনার্জির জন্য ইউ লিখলাম, ঠিক আছে? তো এখানে ম্যাক্সিমাম এনার্জি হবে। মিনিমাম এনার্জি কোথায় চলে যাবে? কোন ডিগ্রিতে কম এনার্জি হবে? 60 ডিগ্রিতে কম এনার্জি হবে। তারপর ধরে নাও এটা 60 আছে,
তো এটা 60, এটা হচ্ছে eclipsed ফর্ম, এটা হচ্ছে staggered. E is for eclipsed, S is for staggered, রাইট? তো 0 ডিগ্রিতে হচ্ছে eclipsed, 60 ডিগ্রিতে staggered. আবার eclipse কোন অ্যাঙ্গেলে হবে? 120. আবার staggered কোন অ্যাঙ্গেলে হবে? 180. আবার 240 eclipse, তারপর আবার 300 এ 300 এ হবে staggered, 240, 300, 360. Not say that 240 only, first is going to 360. 360. এটা কমন সেন্স অ্যাড করতেই পারবে, ঠিক আছে? এভরি 60 ডিগ্রিতে এটা হবে, ওপরে লেখার দরকার নেই, ঠিক আছে? তো 360, এটা কি আছে? ডাইহেড্রাল অ্যাঙ্গেল। এবার পরীক্ষায় কি করে, স্টেবিলিটির গ্রাফ দিয়ে দেয়। স্টেবিলিটির গ্রাফ কি হবে? এটা এনার্জির গ্রাফ। স্টেবিলিটির গ্রাফ কি হবে? যেখানে এনার্জি ম্যাক্সিমাম, স্টেবিলিটিতে কি হবে? এবার এনার্জি মিনিমাম। স্টেবিলিটিতে অপোজিট অপোজিট গ্রাফ হবে, রাইট? স্টেবিলিটিতে এক্লিপস কি হবে? বেশি স্টেবল। বুঝতে পারছো না? বুঝতে পারছো না? যদি আমি স্টেবিলিটির গ্রাফ আঁকি, ব্লু লাইনটা রেজেম্বল করবে স্টেবিলিটিকে। স্টেবিলিটির গ্রাফ আলাদা করে তোমরা এঁকে নেবে, সেম গ্রাফ হবে, শুধু গ্রাফটা এরকম হয়ে যাবে, ঠিক আছে? এখান থেকে যেখানে এনার্জি বেশি সেখানে স্টেবিলিটি কি হবে? কম হবে। তো স্টেবিলিটির গ্রাফ এখান থেকে, বাবা আমি এঁকে দিই, লাস্টে দেখবো পরীক্ষায় ভুলভাল কিছু করে চলে এসছো। তো স্টেবিলিটির গ্রাফ স্ট্যাগার্ডে মিনিমাম হয়, তো স্ট্যাগার্ডে মিনিমাম, এক্লিপসে সরি এক্লিপস স্ট্যাগার্ড, তো এটা এক্লিপস হবে আর এটা স্ট্যাগার্ড হবে। তো 0 ডিগ্রিতে এক্লিপসে থাকবে স্টেবিলিটি, 60 ডিগ্রিতে পিক হবে, হুম। তো এখানে কি হচ্ছে তোমার, এক্লিপসে স্টেবিলিটি কম 0 ডিগ্রি, আর 60 ডিগ্রি স্ট্যাগার্ডে বেশি। আবার 120 তে স্টেবিলিটি কম, 180 তে স্টেবিলিটি বেশি, বিকজ 180 তে এনার্জি কি আছে? মিনিমাম, তাই স্টেবিলিটি কি হবে? ম্যাক্সিমাম। জাস্ট ইনভার্স এর কনসেপ্ট আছে, যেটা ওপরের গ্রাফ তার অপোজিট। 240 তে এনার্জি বেশি তাই স্টেবিলিটি কম, 300 এ এনার্জি কম তাই স্টেবিলিটি বেশি। আর এটা হবে, কিছু মিস করছি কি? 60, 120, 180, 240, 300, 360, ঠিক আছে। তারপর একটা 420 হবে, 420 তে আবার এনার্জি স্টেবিলিটি কম বিকজ এনার্জি বেশি। তো এখানে এক্লিপস আর স্ট্যাগার্ড এর ফর্মে 60-60 করে আমরা যাব, আর এটা হবে এনার্জির গ্রাফ। স্টেবিলিটির অনেক বইয়ে সেম গ্রাফের মধ্যে স্টেবিলিটির কার্ভ দেখিয়ে দেয়, রাইট? বাট মোস্টলি আসে এনার্জির কার্ভ দিয়ে জিজ্ঞেস করে তোমাকে স্টেবিলিটি, ঠিক আছে? চলো, কি একজনের নয়েজটা করছো, ওটা করো না, ঠিক আছে? চলো নেক্সট গ্রাফটা এখানে আছে। নেক্সট আমরা দেখবো প্রোপেন। প্রোপেনের স্ট্রাকচার দেখবো। প্রোপেনেও সেম স্ট্যাগার্ড আর এক্লিপসের কনসেপ্ট হবে, কিন্তু প্রোপেনে হাইড্রোজেনকে সরিয়ে আর একটা কার্বন অ্যাড করতে হবে। দেখো এটা হয়ে যাবে কি প্রোপেনের স্ট্রাকচার, এদিকে দেখো,
কটা কার্বন আছে? একটা, দুটো, তিনটে। যখনই আমরা কনফার্মার রাখবো, কোনো দুটো দুটো কার্বন বন্ডকে চুজ করব, আর বাকিগুলোকে নেবারিং মলিকিউলসে দেখাবো, রাইট? তো এখানে দেখো হাউ মেনি কার্বন, ওয়ান, দেখতে পাচ্ছ সবাই, ওয়ান, টু, আর পেছনে একটা, থ্রি। তো এই ব্ল্যাক যে ইয়েগুলো আছে, স্ট্রাকচার গুলো, এগুলো হচ্ছে তোমার কার্বন অ্যাটমস, রাইট? এবার দেখো ফ্রন্টের যে কার্বন আছে তার কাছে একটা বড় মলিকিউল আছে। এবার এই বড় কার্বন আর এই হাইড্রোজেনের মধ্যে রিপালশন কি হবে? বেশি হবে, বিকজ এবার মলিকিউলার ওয়েট কি হচ্ছে? বেড়ে গেছে। তো এবার যে এক্লিপস ফর্ম আছে, এর এনার্জি আরো বেশি হবে, তো এর স্টেবিলিটি আরো কম হবে। এবার আগেন তুমি যদি 60 ডিগ্রি রোটেট করো, তুমি এবার বেশি স্টেবিলিটি পাবে, বিকজ এবার এনার্জি কম। বুঝতে পেরেছো? তো এখানেও তোমার স্ট্যাগার্ড আর এক্লিপস ফর্ম হবে। যদি এটাকে আমি নিউম্যানস প্রজেকশনে বোর্ডে আঁকি, তাহলে জাস্ট এক্স্যাক্টলি সেম ইয়ে হবে তোমার, যেটা আমরা আগের জন্য এঁকেছি। দেখো এটা হবে প্রোপেনের কি ফর্ম হবে? এটা এক্লিপস ফর্ম। এবার দেখো এই কার্বন কার্বন, এবার আগে হাইড্রোজেন হাইড্রোজেন ছিল, দুটোই স্মল গ্রুপ ছিল, এবার একটা বিগ গ্রুপ, বিকজ কার্বনের মলিকুলার ওয়েট 12 প্লাস আরো তিনটে হাইড্রোজেন, তো এটা বিগার গ্রুপ। আর এটা শুধুমাত্র একটা একটা সিঙ্গেল হাইড্রোজেন, তো এখানে রিপালশন এবার বেশি। তো এটা কি হবে? এখানে রিপালশন হাই, এটা এনার্জি আরো বেশি, এটা আরো আনস্টেবল হবে, রাইট? আর এটা হচ্ছে এক্লিপস ফর্ম অফ প্রোপেন। এবার এর যখন আমরা 60 রোটেট করব, 60 রোটেট করব, কনফার্মার্স থেকে কোয়েশ্চেন থাকবে একটা সবারই পেপারে, ঠিক আছে? তাহলে এটা যখন রোটেট করব, এইচ এইচ এইচ, বিকজ এটা আইসোমেরিজমের পার্ট না, এটা হাইড্রোকার্বনের পার্ট। হাইড্রোকার্বনস সবারই ফার্স্ট টাইম আসছে ফাইনালে, রাইট? তো কনফার্মার্স হয়। দেখো এবার এটা কি হবে? স্ট্যাগার্ড ফর্ম, স্ট্যাগার্ড ফর্ম, আর গ্রাফ আর সবকিছু সেম থাকবে, রাইট? তো প্রোপেন আর ইথেনের ভেরি সিমিলার হয়। ক্লিয়ার? চলো, ইম্পর্টেন্ট যেখান থেকে বেশি কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে কনফার্মার্স অফ বিউটেন, বিকজ বিউটেনের মধ্যে কি হবে? তোমার দুটো কার্বন চলে আসবে। বুঝতে পেরেছো? দুটো দুটো কার্বন মানে চারটে। দেখো এটা একটা ফ্রন্ট, একটা ব্যাকের কার্বন, একটা এখানে একটা এখানে, তো কি হয়ে যাচ্ছে? বিউটেন মানে চারটে কার্বন। তো চারটে কার্বনের এবার আমরা সবসময় দুটো স্ট্রাকচার পড়তাম, এখানে আমরা চারটে মেইন স্ট্রাকচার পড়বো কনফার্মার্স অফ বিউটেনের ক্ষেত্রে। প্রোপেন অবধি সবার ক্লিয়ার? একবার নোটস এর মধ্যে দেখে নাও, প্রোপেন অবধি সবার ক্লিয়ার? কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করে নাও। প্রোপেন অবধি সবার ক্লিয়ার? চলো নেক্সট আমরা দেখবো কনফার্মার্স অফ বিউটেন। এবার কনফার্মার্স অফ বিউটেন আগে আমি নিউম্যানস প্রজেকশনে বোঝাবো, তারপর মডেলে বোঝাবো, ঠিক আছে? এবার নিউম্যানস প্রজেকশন এখানে কিভাবে আছে? বিউটেনের স্ট্রাকচার কি হয়? CH3 CH2 CH2 CH3। এটাকে আমি ডট থেকে রিপ্রেজেন্ট করছি, এটাকে এই বড় গোল থেকে, ঠিক আছে? নিউম্যানস প্রজেকশনে, রাইট? তো সেকেন্ড কার্বন ফ্রন্টে যেটা তুমি দেখছো, এটা সেকেন্ড কার্বন, রাইট?
এটা দেখছো এটা থার্ড কার্বন, তাহলে এটা ফার্স্ট কার্বন হবে, আর এটা কি হবে, ফোর্থ কার্বন হবে। কিভাবে হচ্ছে দেখো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, রাইট? দেখো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, রাইট? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, রাইট? এটা আমরা নিউমেন্সে এখন দেখাবো, ঠিক আছে? এবার ফার্স্ট স্ট্রাকচার এটাই হবে, এখন অ্যাঙ্গেল 0 ডিগ্রি। ফার্স্ট স্ট্রাকচার যে ফার্স্ট স্ট্রাকচার হবে এটাই হবে 0 ডিগ্রি। এখানে এবার রিপালশন আরো বেড়ে যাবে। কেন? এবার ইথেনে কি ছিল, দুটোই স্মল হাইড্রোজেন। প্রোপেনে কি হলো, একটা বড় আর একটা ছোট মলিকিউল হাইড্রোজেন। এবার কি হচ্ছে, দুটোই বড় মলিকিউল মিথাইল মিথাইল। বিগার মলিকিউল মানে এবার কি হবে, বেশি রিপালশন হবে, মানে এই মিথাইলকে কি করছে, অনেক বেশি রিপেল করছে। প্লাস এখানে হাইড্রোজেন হাইড্রোজেনের মাঝখানেও কি হবে, রিপালশন হবে। এর মানে ওভারঅল স্ট্রাকচারে কি আছে, ম্যাক্সিমাম রিপালশন আছে, তিনটে সাইডেই কি আছে, রিপালশন আছে। তাহলে এখানে আমরা লিখবো যে এখানে কি হচ্ছে, ম্যাক্সিমাম রিপালশন। ম্যাক্সিমাম রিপালশন মানে ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি। ম্যাক্সিমাম এনার্জি মানে এটা লিস্ট স্টেবল ফর্ম হবে, ঠিক আছে? লিস্ট স্টেবলটা আমরা পরে দেখবো। তো এটাকে আমরা কি বলবো, ফুললি এক্লিপসড। ফুললি এক্লিপসড মানে বড় মলিকিউলে ওভারল্যাপ হচ্ছে, আর ছোট মলিকিউলে। এই স্ট্রাকচারের নাম হচ্ছে ফুললি এক্লিপসড স্ট্রাকচার। এটাকে আমি 1 দিলাম নাম্বার। এবার আমি 60 ডিগ্রি রোটেট করব, বিকজ কনফর্মারে 60 ডিগ্রিতেই রোটেশন করে স্ট্রাকচার আসে। যখন আমি 60 ডিগ্রি রোটেট করব, স্ট্রাকচারটা দেখো কিছুটা এরকম হবে, যে আমরা ফ্রন্টটাকে তো ফিক্স রাখবো, শুধু ব্যাকটাকে রোটেট করব। তো ব্যাকটাকে রোটেট করলে এইদিকে CH3, এইদিকে H, এইদিকে H, এরকম স্ট্রাকচার আসবে, রাইট? আচ্ছা, নেক্সট আর একটা যদি 60 ডিগ্রি রোটেট করি, আর একটা 60 ডিগ্রি কি হবে, এবার দেখো CH3 হাইড্রোজেনকে ওভারল্যাপ করবে। আরে এখন 60 ডিগ্রি আছে এইদিকে, আর একটা যদি 60 করি, এটা আবার এর ওপর চলে আসবে, এটা আবার এর ওপর, এটা আবার এর ওপর চলে আসবে, রাইট? তো নেক্সট নিউম্যান্স প্রজেকশন কি হবে, এরকম হবে। নেক্সট, রাইট? আর একটা 60 ডিগ্রি রোটেট করো। এটা হবে। আর ফার্দার কোনো সেন্স হচ্ছে না, রাইট? বিকজ আবার যদি আমি 60 ডিগ্রি রোটেট করি, এই কেসটা আবার চলে আসবে, CH3 উইথ H, H উইথ CH3 and H উইথ H। তো কনফার্মার্স অফ বিউটেন আমরা এই চারটেই পড়ি, এই চারটেই ইউনিক আছে। এবার আমাকে বলো যে এনার্জি সব থেকে কম রিপালশন কোন কন্ডিশনে হচ্ছে চারটের মধ্যে, 1, 2, 3 না 4? সব থেকে কম রিপালশন কোন কন্ডিশনে হচ্ছে, কেন? স্যার চারটে এই বাট গ্যাপের মধ্যে তো এখানেও আছে, 60 ডিগ্রি রোটেট করে এরাও তো গ্যাপের মধ্যেই আছে। CH3 উল্টো দিকে অপোজিটে আছে। ভেরি গুড। এখানে ফার্স্ট 60 ডিগ্রি রোটেশনে গ্যাপসে তো এরা এসছে, বাট এই দুটো বড় মলিকিউল এখনো কাছাকাছি আছে। তো এখনো কাছাকাছি থাকার জন্য স্টিল এখানে কিছুটা রিপালশন প্রেজেন্ট আছে, রাইট? যদি আমি আর একবার 60 রোটেট করি, তাহলে আবার দেখো CH3 H এর সঙ্গে ওভারল্যাপ হচ্ছে, মানে এবার, হ্যাঁ চলে এসো।
এবার কি হবে, এটা তোমার নোটস। এবার দেখো 60 ডিগ্রি রোটেট করলাম, গ্যাপে এসছে, মানে এখানে রিপালশন কমলো বিকজ গ্যাপে আছে। কিন্তু আবার যদি আমি 60 ডিগ্রি রোটেট করি, আবার কি হচ্ছে, হাইড্রোজেনের সাথে ওভারল্যাপ হচ্ছে, আবার রিপালশন একটু বেড়ে গেল। কিন্তু তারপরে যখন আমি রোটেট করছি তখন কি হচ্ছে, বড় গ্রুপগুলো একদমই দূরে আছে। তো লাস্ট স্টেজে কি হবে, লিস্ট রিপালশন। বুঝতে পারছো, বিগার গ্রুপস একদমই দূরে আছে, তাহলে লাস্ট স্টেজে কি হবে, লিস্ট রিপালশন হবে। আর এই লিস্ট রিপালশনের যে ফর্ম আছে এটাকে আমরা বলি অ্যান্টাই ফর্ম বা অ্যান্টি ফর্ম, যেও ফর্ম তুমি যেও ওয়েতে কারেক্ট প্রোনাউন্সিয়েশন হচ্ছে অ্যান্টাই ফর্ম, তাহলে এটা হবে অ্যান্টাই। এটা হচ্ছে ফুললি এক্লিপসড, এটাকে আমরা বলি গস, আর এটাকে আমরা বলি পার্শিয়ালি এক্লিপসড। পার্শিয়ালি এক্লিপসড। আচ্ছা, এক্লিপস কি হয়, যখন অ্যাটমস এর সামনে থাকে। বাট এখানে কি হচ্ছে, বিগার অ্যাটম বিগার এর ওপর আছে তাই এটা ফুললি এক্লিপসড, এখানে স্মল অ্যাটম বিগের সঙ্গে আছে তাই পার্শিয়ালি এক্লিপসড। তো ওটা তো হয়ে গেল এক্লিপসড, রাইট। এখানে রিপালশন কম আছে বিকজ পেছনের কার্বনের অ্যাটম গুলো স্পেসে আছে, কিন্তু এখানে স্টিল স্পেসে থাকা সত্ত্বেও কিছুটা রিপালশন দেখতে পাচ্ছি। কেন, বিকজ বিগার গ্রুপস এখনো কাছাকাছি আছে। তো এটাকে আমরা নাম দিয়েছি গস ফর্ম, রাইট। আর লাস্ট স্টেটটা যেখানে একদম মিনিমাম রিপালশন হবে সেটাকে আমরা নাম দিয়েছি অ্যান্টাই ফর্ম, বিকজ বিগার মলিকিউলস একদমই দূরে চলে গেছে তাই লেস রিপালশন আছে, রাইট। তো এর মানে ম্যাক্সিমাম রিপালশন এর মধ্যে, তাহলে মিনিমাম রিপালশন কার মধ্যে হবে, 4 এর মধ্যে। এটা কি হবে, মিনিমাম রিপালশন। মিনিমাম রিপালশন মানে মিনিমাম পোটেনশিয়াল এনার্জি, মিনিমাম পোটেনশিয়াল এনার্জি মানে ম্যাক্সিমাম স্টেবিলিটি। এবার আমি যদি তোমাকে এনার্জির অর্ডার জিজ্ঞেস করি, সব থেকে ম্যাক্স কে হবে, ম্যাক্সটা তুমি জেনে গেছো 1 এনার্জি, আর মিনিমাম এনার্জি কে হবে 4। এবার 2 আর 3 এর মধ্যে ডিসাইড করো। অবভিয়াসলি তোমার 3 বেশি এনার্জি হবে, বিকজ দেখো ওভারল্যাপে বেশি রিপালশন, বাট এখানে দেখো স্পেসে আছে লেস রিপালশন, বাট স্টিল এখানে। আচ্ছা, যদি আমি গস আর অ্যান্টিকে কম্পেয়ার করি, দুটোর মধ্যেই লেস রিপালশন, বিকজ এখানে স্পেসে মলিকিউলস আসছে, বাট এখানে তাও বেশি রিপালশন হচ্ছে। কেন, এখানে এই 60 ডিগ্রি রোটেশনে বড় মলিকিউল কাছাকাছি আছে, বাট এই 60 ডিগ্রি রোটেশনের ফর্মে বড় মলিকিউলস একদমই অপোজিটে আছে, তাই রিপালশন কি হবে, লিস্ট। তো এরা দুইজন হচ্ছে লেস এনার্জি ফর্ম, এরা দুইজন হচ্ছে হাই এনার্জি ফর্ম। তো 1 এর পর কি হবে 3, তারপর হবে 2, তারপর হবে 4। তো এটা হবে এনার্জি, সরি না, ইকুয়াল কেন হবে, ইকুয়াল হবে না, এটা এর স্টেবিলিটি এর থেকে কম, মানে এর এনার্জি এটার থেকে বেশি, বিকজ এরা কাছাকাছি আছে, এরা একদম দূরে আছে, রাইট। তো ইকুয়াল হবে না কোনোদিন। তাহলে স্টেবিলিটির ইয়ে কি হবে, স্টেবিলিটির অর্ডার এর উল্টো হবে। তোমরা স্মার্ট, খুব ভালো স্টুডেন্ট, সবাই বাড়িতে এভরিডে 4 ঘন্টা পড়ো, রাইট। তাহলে এটা হবে স্টেবিলিটির অর্ডার, ক্লিয়ার। তো মোস্ট স্টেবল ফর্ম অ্যান্টাই, least stable form fully eclipsed, highest energy form fully eclipsed, least energy form anti। এবার এটাকে আমরা ভিজুয়ালাইজ করব এইগুলোতে, ঠিক আছে। ফার্স্ট যারা, আচ্ছা এইভাবে দেখায়, আই থিঙ্ক সবাই দেখতে পাবে, সবাই দেখতে পাচ্ছ, হ্যাঁ দেখতে পাচ্ছ, ঠিক আছে। দেখো এটা অলরেডি বলে দিয়েছি, কার্বন 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 কার্বন, রাইট। এইভাবে সেকেন্ড আর থার্ড কার্বনকে নিউম্যানস প্রজেকশন। দেখো ফার্স্ট স্ট্রাকচার দেখো, ফুললি এক্লিপসড, কার্বন কার্বন হাইয়েস্ট রিপালশন, হাইড্রোজেন 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 হাইড্রোজেন, ফার্স্ট 60 ডিগ্রি রোটেশন, এই ফর্মটা আসবে ফার্স্ট 60 ডিগ্রি। গ্যাপের মধ্যে আছে, বাট বিগার মলিকিউল স্টিল এখনো কি আছে, কাছাকাছি আছে, তাই স্টিল সাম রিপালশন উইল এক্সিস্ট, রাইট। তারপর নেক্সট ফর্ম আরো 60 ডিগ্রি রোটেশন, এইভাবে, সরি এটা ছিল 60 ডিগ্রি, এরকম হবে। এবার ওভারল্যাপ, এটা ওভারল্যাপ আছে,
কিন্তু এই ওভারল্যাপে কি হচ্ছে, বিগার বিগার মলিকিউল কাছাকাছি নেই, বিগার স্মলার আর বিগার স্মলার আছে, এটাও এক্লিপস, রাইট? বাট এই এক্লিপস কে আর এই এক্লিপস কে যদি কম্পেয়ার করি, এর মধ্যে বেশি রিপালশন হবে, বিকজ এখানে বিগার মলিকিউলস কাছাকাছি, এখানে কি হচ্ছে, বিগার স্মলার চলে এসছে, বিগার আর স্মলার। নেক্সট 60 ডিগ্রিতে কি হবে, এই ফর্মটা আসবে, দেখো, রাইট? এবার দুটো কার্বন মলিকিউল দূরে আছে, আর এখানে কি হবে, লিস্ট রিপালশন, ম্যাক্সিমাম স্টেবিলিটি, রাইট? তো এটা অ্যান্টাই ফর্ম। রেস্ট আর তুমি 60 রোটেট করো, কোনো একটার সঙ্গে ম্যাচ হয়ে যাবে। 60 রোটেশনে এই চারটেই কনফার্মার্স অফ বিউটেন হবে। ভেরি ভেরি, ইট ইজ প্রবাবলি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, স্পেশালি ফর নিট অ্যান্ড জেই অ্যাসপিরেন্টস। স্কুলে এক্সামে তো আসবেই। যখন হাইড্রোকার্বনস এর নিটের সলভ করাবো, প্রচুর কোয়েশ্চেন পাবে, 19, 21, 22, 23, পুরো এটা আসে কনফার্মার্স অফ বিউটেন। কারোর ডাউট আছে? এনি ডাউটস? আর একবার মেন্টালি দেখো, 2 মিনিটস টাইম দিচ্ছি, নোটসে দেখো, এখানে দেখো, দেখো কোনো জায়গায় প্রবলেম হচ্ছে কিনা। নিজে একবার বলে না, মেন্টালি রিহার্স করে দেখো, যা যা বলেছি কোনো ডাউট অ্যারাইজ হচ্ছে কিনা। এখানে যে নোটস আছে, এখানে মেন অ্যাঙ্গেলস গুলো লেখো। এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা আছে 60 ডিগ্রি, আবার 60 প্লাস করলে এটা কি হবে, 120, আর এটা হবে 180 ডিগ্রি ফর্ম স্টার্ট থেকে। তো 180 ডিগ্রি হচ্ছে তোমার, আফটার 180 ডিগ্রি রোটেশন তুমি অ্যান্টাই ফর্ম পাবে। আফটার 180 ডিগ্রি রোটেশন তুমি অ্যান্টাই ফর্ম পাবে। শৈবাশিস ক্লিয়ার? রিতিশা, আদ্রিজা, রিক, শাহিদ? এবার নর্মাল রিজনিং কোয়েশ্চেন, why does partially eclipsed has less energy than fully eclipsed? Why does partially eclipsed has less energy than fully eclipsed when both structures are showing overlapping? কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো? আনসারটাও বলে দাও। দুখানা bigger molecules Very good. Two bigger molecules are overlapping in fully eclipsed. Bigger লিখবে না, bulky লিখবে, that is the correct writing word. So two bulky molecules are overlap, তাই fully eclipsed এর মধ্যে higher repulsion আছে as compared to this. Higher repulsion মানে higher potential energy, higher potential energy মানে higher energy. এবার স্টেবিলিটির ফর্মে ঘুরিয়ে তোমাকে সেম কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, both are overlapping, then why partially eclipsed is more stable than fully eclipsed? তো আবার সেম আনসার হবে, এখানে বিগার মলিকিউল ওভারল্যাপ করছে, মোর এনার্জি মানে লেস স্টেবল, এখানে লেস এনার্জি মানে মোর স্টেবল, right? Why is anti-form the most stable form in conformer of butane? Because bigger molecules are absolutely opposite, far apart from each other, but absolutely in opposite direction, and this is a condition of least repulsion. Least repulsion means least energy, least potential energy মানে high stability, right? Steric repulsion কখন হয়, যখন কোনো ইনকামিং মলিকিউল হয়, বাট এটা যেহেতু মলিকিউলের ভেতরে, আমরা নর্মাল মানে বাল্কি রিপালশন বা এরকম বলতে পারি। স্টেরিক রিপালশন ইজ when there is a attacking molecule, রাইট? আমি একটু আগেই ওটাই ওদেরকে বোঝাচ্ছিলাম যে if there is a molecule coming in, you know, so কোথায় রিপালশন, but the concept is same. Higher molecular weight, higher it will oppose, right? So you can use that logic here also, no problem. আচ্ছা, next question, gauche and anti. Why is gauche
less stable than antiform, even though in both the structure there is no overlapping. তো আনসার কি হবে? even though in both the structure there is no overlapping. In Gauss form, bigger molecules are closer to one another in comparison to anti, so there is high repulsion, means high potential energy, means less stability. Repulsion, potential energy, এগুলো আনসারের কিওয়ার্ড হয়। টিচার যখন খাতা চেক করে, তোমার ইচ এন্ড এভরি লাইন পড়ার সময় থাকে না, কিওয়ার্ডস দেখে বোঝা যায়, ঠিক আছে, যে আনসারে কি লিখেছো। So you have to focus on that, right? চলো, ক্লিয়ার? এবার আমরা এর এনার্জির গ্রাফটা দেখব। নোটস এর মধ্যে অলরেডি আছে এনার্জির গ্রাফটা। তো এই এনার্জির গ্রাফ গুলো পরীক্ষায় কিভাবে আঁকবে সেটা আমি শেখাচ্ছি, মানে হোয়াট ইজ দ্য কারেক্ট ওয়ে, যে তোমার গ্রাফ কোনোদিন ভুল হবে না, বিকজ এই গ্রাফটাও ইম্পর্টেন্ট আছে। এনসিইআরটি তে এগুলো কিছু পাবে না, কিন্তু এক্সাম্পলার বলে একটা বই আছে, ওখানে তুমি কোয়েশ্চেন পাবে। সো এটা হচ্ছে এনার্জি। এবার কোন অ্যাঙ্গেলে হাইয়েস্ট এনার্জি আছে? ফুললি এক্লিপসড, মানে 0 ডিগ্রিতে। 0 ডিগ্রিতে আমি হাই এনার্জি ভ্যালু রাখছি, রাইট? 0 ডিগ্রির পর সব 60 মাল্টিপলস হবে, 60, 120, 180 অব্দি আছে এখানে, রাইট? একটু স্পেস করে দিই। রাইট, 60। এবার 60 ফর্ম কি আছে? আচ্ছা, সব থেকে লিস্ট এনার্জি কোন ফর্মে হবে? 180। তো অ্যান্টাই আমি একটা ভ্যালু চুজ করছি, সেটা আমি লিস্ট এনার্জির ফর্ম রাখবো। তো এখানে এইভাবে মার্কিংটা করব অ্যান্টাই, এটা হচ্ছে মার্কিং ফর ম্যাক্সিমাম, রাইট? তো এখানে হচ্ছে অ্যান্টাই ফর্ম, এটা কি ফর্ম আছে? অ্যান্টাই ফর্ম। এটা কি ফর্ম আছে? ফুললি এক্লিপসড। দেখো এখানের যে কার্ভ হবে, ইথেনের মতন সিমেট্রিক্যাল হবে না, বিকজ চারটের এনার্জি ভ্যালু কি আছে? আলাদা, বুঝতে পারছো? আচ্ছা, এবার 60 ডিগ্রিতে কি ফর্ম হবে? গস। এবার গস, আচ্ছা 120 তে কি হবে? পার্শিয়ালি এক্লিপসড। পার্শিয়ালি এক্লিপসড এর এনার্জি হাই হবে, কিন্তু ফুললি এক্লিপস থেকে কম হবে। তো এখানে একটা সেকেন্ড পিক আমরা বানাবো, এরকম। এক্লিপসড হাইয়েস্ট হবে, ফুললি এক্লিপসডেও হাই এনার্জি হবে, কিন্তু ফুললি এক্লিপস থেকে কম হবে, এটা হবে পার্শিয়ালি এক্লিপসড। আচ্ছা, গসও স্টেবল ফর্ম আছে, কিন্তু অ্যান্টাই থেকে বেশি এনার্জি হবে গসের, আর পার্শিয়ালি আর ফুললি থেকে কি হবে? কম হবে। তো সামওয়াট এখানে হবে। এবার তুমি এটাকে জয়েন করে দেবে। এনার্জির অর্ডার, রাইট? স্টেবিলিটির গ্রাফ ঠিক তার অপোজিট হবে, বুঝতে পেরেছো? তো হাইয়েস্ট এনার্জি ফুললি এক্লিপসড, তারপর স্টেবল হচ্ছে গস, তারপর আবার পার্শিয়ালি এক্লিপসড, আর অ্যান্টাই হচ্ছে মোস্ট স্টেবল, রাইট? এদিকে দেখো, আবার যদি তুমি 60 ডিগ্রি রোটেট করো, আবার তুমি কি পাবে? এদিকে পার্শিয়ালি এক্লিপস পাবে। তো এখান থেকে এই জিনিসটা আবার এদিকে সিমেট্রিক্যালি রিপিট হবে, বুঝতে পেরেছো? মানে 180, আগে রেপিটেশন তুমি কোথায় পাচ্ছিলে? এভরি 60। বিউটেনের মধ্যে এভরি 180 তে তুমি এবার সিমেট্রি পাবে, রাইট? তো এখান থেকে সেম জিনিসটা অপোজিট ওয়েতে যাবে, আবার এরকম হয়ে আবার এরকম যাবে, বুঝতে পেরেছো? তো যে যে তোমার নোটসে আছে ওটা সিমেট্রিক্যাল ফর্মটা আছে, আমি শুধু 180 অব্দি ফর্মটা আঁকিয়েছি। ছোট্ট করে যে ইন্টারলি স্পেস আছে এখানে, সেখানে 180 ফর্মটা আরেকবার আঁকো।
এই দিকটা। যদি তোমাকে এদিকে দেখো একবার, যদি তোমাকে এনার্জিরই বাই অ্যাক্সিস দেয় আর স্টেবিলিটি মার্ক করতে বলে, তাহলে স্টেবিলিটির জাস্ট অপোজিট হবে, এটা পুরো ঘুরে যাবে, ঠিক আছে? মানে এবার এখান থেকে পিক হবে, এইরকম যাবে, বুঝতে পেরেছো? বাট মোস্টলি এনার্জি থেকে দেয়, ঠিক আছে? সেখানে 1 2 মার্ক করে দিই, এটা ছিল 1, এটা ছিল 2, এটা ছিল 3, ছিল 4। যেই মেন্স 2023 এর কোয়েশ্চেনে তোমার এই গ্রাফটা দিয়েছে, 1 2 3 4 কি ফর্ম আছে আইডেন্টিফাই করতে বলেছে, ঠিক আছে? সো 4 হবে অ্যান্টাই, 3 হবে পার্শিয়ালি এক্লিপসড, 2 হবে গস, আর 4 অ্যান্টাই অলরেডি লিখে দিয়েছি। একটু টাইম বলবে কেউ আমাকে? 8টা, ওকে। আজকে স্টার্ট হয়ে যাবে রিঅ্যাকশন মেকানিজম 1। তো আমাদের ইন্ট্রোডাকশন টু অর্গানিক কেমিস্ট্রি, নোমেনক্লেচার ইন ডিটেল, ভেরি মাচ ইন ডিটেল, অ্যান্ড আইসোমেরিজম খুব ডিটেলে আমরা কমপ্লিট করেছি। রিঅ্যাকশন মেকানিজম আমরা স্টার্ট করব। আর একটা আছে হেক্সেন, বিউটেনের পর আর একটা হবে হেক্সেন, আর যেই জন্য আর একটা আমরা স্পেশাল কন্ডিশন এখনই করে নেব, গস ইফেক্ট। এই দুটো করলে আমাদের শেষ হয়ে যাবে। বাট যারা বোর্ড এক্সামে আছো এটাই লাস্ট তোমাদের লেভেল, ঠিক আছে? সাইক্লোহেক্সেনটা তাও পড়ে যাবে, বলা যায় না, স্পেশালি বিএমএস, ন্যাশনাল জেমস, এই স্কুলগুলোর স্টুডেন্ট গুলো পড়ে যাবে সাইক্লোহেক্সেনটা। আগের দিন ট্র্যাজেডি হয়েছিল, ক্লাস আমি স্টার্ট করেছিলাম বিউটেন অব্দি, এটাই বুঝিয়েছি, ইথেন অব্দি যেটা আজকের ক্লাসে করিয়েছি। আমার ওই কেমিস্ট্রির ওটা মডেলটা পাচ্ছিলাম না, সো আই কুড নট কন্টিনিউ, রাইট? সো আজকে আবার স্টার্টিং থেকে আমি কনফার্মাস বুঝিয়েছি। সো আজকে পুরো ক্লাসটা আছে, তুমি দেখে নেবে, তাহলে তোমার স্টার্টিং এ যাও মিস হয়েছে তুমি পেয়ে যাবে, ঠিক আছে? শুধু দুটো ডেফিনেশন আছে যেটা ওদেরকে কালকে লিখিয়েছিলাম, ওগুলো তোমরা এখন লিখে নাও, জানো? লিখে নাও। প্রথম ফার্স্ট পেজটা ওপেন করো নোটসের, আর ফার্স্ট পেজের ওপরে যে স্পেস আছে কনফার্মেশনের ডেফিনেশনটা লিখে নাও। লেখো the different spatial, SPATIAL, স্পেশিয়াল মানে স্পেসের অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে? দ্য ডিফারেন্ট স্পেশিয়াল অ্যারেঞ্জমেন্ট obtained by free rotation, obtained by free rotation around the bond, around the bond, এটা কি আছে? bond axis of around the bond axis of, কি বললাম আরেকবার বলো? the different spatial arrangement obtained by free rotation around the bond axis of, around the bond axis of, এভাবে লিখবে, C single bond, C sigma bond, C single bond, C sigma bond are called conformers, and the molecular geometry, and the molecular geometry obtained, and the molecular geometry obtained is
conformations. Conformations. Next point, the rotation around C single bond C is usually free but obstruction may arise due to repulsive interaction due to repulsive interaction between adjacent bonds and atoms between adjacent bonds and atoms. This type of interaction is called torsional strain. Is called torsional strain. Next point, conformers can be explained by two structures. Number one, Sawhorse projection. Number two, Newman projection. Sawhorse projection. Number two, Newman projection. Right? বাকি এখান থেকে এক্সপ্লেনেশন আজকের ক্লাসে তুমি পুরো পেয়ে যাবে, রাইট? আর নোটস থেকে ফলো আপ করে নেবে, ঠিক আছে? আচ্ছা, অপটিক্যাল আইসোমেরিজমের জন্য কোন দুটো ফর্ম ইউজ করা হয় এক্সপ্লেন করার জন্য? দুটো কি তিনটে? কি ফর্ম ইউজ করি অপটিক্যাল আইসোমেরিজমে? এই প্রজেকশন গুলো বলো। ভেরি গুড, ফিশার প্রজেকশন। আর একটা ইউজ করি ড্যাশ অ্যান্ড ওয়েজ, রাইট? ড্যাশ অ্যান্ড ওয়েজ ইউজ করি অপটিক্যাল আইসোমেরিজমের ক্ষেত্রে। থ্যাংক ইউ শাহিদ। চলো নেক্সট হবে নোটস এর মধ্যে দেখো, এটা পুরো যেই পোর্শন আছে, ঠিক আছে? গশ ইফেক্ট পেয়েছো? গশ ইফেক্ট সার্টেন স্পেসিফিক কন্ডিশনে হয়। কি লেখা আছে? ইট ইজ আ স্পেশাল কন্ডিশন। গশ ইফেক্টের পাশে যেই লিখে নাও, যেই নিট মানে কম্পিটিশন, ঠিক আছে? যেই নিট ওয়েবজি আর যা যা হয় সব, ঠিক আছে? চলো, ইট ইজ আ মার্কিং কেন করায়? বিকজ অনেক সময় কিছু সিচুয়েশনস মানে কিছু স্টুডেন্টসদের সিচুয়েশন হয় যেখানে ধরো কালকে এক্সাম, এখন সন্ধ্যে 6টায় পড়তে বসেছে ফার্স্ট টাইম, তো ইন দ্যাট সিচুয়েশন তাদেরকে পাস করার জন্য তখন যদি ওরা যেই পোর্শন পড়ে ইট ইজ ইউজলেস, তো এই ক্ল্যারিটিটা যেন থাকে, রাইট? বিকজ এখন ওরকম অনেক স্টুডেন্ট আমি দেখতে পাই যারা 12 এর বোর্ড দিচ্ছে, রাইট? তো আসে অনেকের গশ ইফেক্ট। So বলছে it is a special condition in which gauche is the most stable form and not anti. এখানে কিছু একটা ফেনোমেনা হচ্ছে গসে। দেখো গস আর অ্যান্টি দুটোই স্টেবল, অ্যান্টাই দুটোই স্টেবল, বাট ইউজুয়ালি অ্যান্টাই ইজ মোর স্টেবল। বাট গসের মধ্যে কিছু স্পেশাল ফেনোমেনা হচ্ছে যে এর স্টেবিলিটি অ্যান্টাই থেকেও কি হচ্ছে? বেড়ে যাচ্ছে, মানে এর এনার্জি অ্যান্টাই থেকেও কমে যাচ্ছে। এই স্পেশাল ফেনোমেনা ইজ নাথিং বাট হাইড্রোজেন বন্ডিং, রাইট? এবার হাইড্রোজেন বন্ডিং কি হয়? ফন বা নফ মনে রাখতে বলেছিলাম, পড়িয়েছি তো সবাইকে কেমিক্যাল বন্ডিং এ হাইড্রোজেন বন্ডিং, ফন বা নফ। কে বোঝাতে পারবে হাইড্রোজেন বন্ডিং কি হয়? শাহিদ, হাইড্রোজেন বন্ডিং কি হয়? রিক, ঋতিশা?
ইন্ট্রামলিকিউলার অ্যাটমস মানে মলিকিউলস এর মধ্যে ওরা শুধু এইচ এর সাথে ওই স্ট্রাকচারটা ভুলে গেছিল কি বলে বুঝেছি। শৈবাশিস, আদ্রিজা, মানে এই এলিমেন্টস গুলোর হাইড্রোজেন এলিমেন্টের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের জন্য একটা ফোর্স অফ অ্যাট্রাকশন হয়। ভাবো তুমি একটা ইলিটারেট যে কেমিস্ট্রি জানে না, তুমি তাকে হাইড্রোজেন বন্ডিং বোঝাবে, কিভাবে বোঝাবে? You cannot use technical terms like electronegativity. He doesn't know what electronegativity is. আমি একটা লাইন থেকে হাইড্রোজেন বন্ডিং বোঝাই। যখনই হাইড্রোজেন দুটো ফ্লোরিন, দুটো অক্সিজেন, দুটো নাইট্রোজেনের মাঝখানে স্যান্ডউইচ হবে, তখনই হাইড্রোজেন বন্ডিং দেখা যাবে, বা এর কোনো কম্বিনেশন। একটা ফ্লোরিন একটা নাইট্রোজেন, একটা অক্সিজেন একটা নাইট্রোজেন, একটা নাইট্রোজেন একটা ফ্লোরিন, ফন হতে হবে, FON বা নফ হতে হবে। সো এটা মাথায় ঢুকিয়ে নাও, পুরো 12 অব্দি হাইড্রোজেন বন্ডিং কাজে লাগবে। যারা যারা হাইড্রোজেন বন্ডিং পড়েছিলে তখন আমি এটাই বলেছিলাম, যখনই কোনো কন্ডিশনে হাইড্রোজেন দুটো ফ্লোরিন দুটো অক্সিজেন দুটো নাইট্রোজেন বা এই দুটোর মধ্যে কোনো কম্বিনেশনে যদি স্যান্ডউইচ হবে, একটা স্পেশাল টাইপ অফ অ্যাট্রাকশন স্টার্ট হয়, যেটাকে আমরা বলি হাইড্রোজেন বন্ডিং। এটা এক ধরনের বন্ড। তো যখনই বন্ড ফর্ম হয় কি রিলিজ হবে? এনার্জি। এনার্জি যদি রিলিজ হয়, এনার্জি বেড়ে গেল না কমে গেল? কমে গেল। এনার্জি কমে গেল মানে স্টেবিলিটি বেড়ে গেল। এর মানে হাইড্রোজেন বন্ডিং কি প্রোভাইড করে? স্টেবিলিটি, রাইট? মোর স্টেবিলিটি, রাইট? চলো, যারাও 11-এ টাইম ওয়েস্ট করেছো, পড়োনি, এখন খুব চিল করছো, কিন্তু যখন 12-এ যাবে এই সাইড এফেক্টটা বলে না, ঘোস্ট অফ দ্য পাস্ট, এটা আসবে, ইট উইল হন্ট ইউ এট নাইট, যে কেন আমি 11 পড়লাম না। তখন কি হয় জানো? তখন এই স্টুডেন্টরা কিভাবে গিভ আপ করে, আমি একটা ট্রেন্ড বলছি, আমি তো ড্রপ ইয়ার নেবো, ঠিক আছে, এটা ট্রেন্ড হয়। আই ক্যান টেল ইউ, দোজ হু স্পেশালি এটা নিট অ্যাসপিরেন্টরা করে, দোজ হু ওয়েস্ট দ্য 11-12 এর মিডে গিয়ে তারা বোর্ড সামলাতে পারছে না, তো দে সে ওকে আই উইল টেক আ ড্রপ ইয়ার, বিকজ দে থিঙ্ক দ্যাট ইন ড্রপ ইয়ার দে উইল বি হ্যাভিং এক্সেপশনালি মানে হিউজ অ্যামাউন্ট অফ টাইম থাকবে আর হাই মোটিভেশন থাকবে। বাট ড্রপ ইয়ারে কি হয়, মাঝখানে গিয়ে ফ্রাস্ট্রেশন সেট ইন হয়, বিকজ ইউ হ্যাভ টু স্টাডি দ্য সেম থিংস অ্যান্ড ইউ সি ইয়োর ফ্রেন্ডস ইন কলেজ, সো ডিপ্রেশন অলসো সেটস ইন, right? And looking at the cutoff in NEET, it's very high and going increasing, মানে competition huge increase হচ্ছে, তখন সেখানে গিয়ে একটা ইয়ার পুরোপুরি তারা মানে ওয়েস্ট করে। আর প্যারেন্টসরা আজকের যুগের প্যারেন্টসদের কি প্রবলেম আছে, বাচ্চার মধ্যে ডিসিপ্লিন নেই, বাচ্চার মধ্যে টাইমের কোনো ভ্যালিউ নেই, কিন্তু বাচ্চার পেছনে টাকা ঢেলে যাচ্ছে। আই নো আ স্টুডেন্ট যে মানে টাইমের কোনো ভ্যালিউ নেই, একদমই ইনডিসিপ্লিন, কিন্তু দ্য প্যারেন্ট ইজ শেলিং আউট মানি লেফট অ্যান্ড রাইট। অ্যালেনের মক টেস্ট, আকাশের মক টেস্ট, পাথফাইন্ডারের মক টেস্ট, এর ক্লাসরুম প্রোগ্রাম, ওর ক্লাসরুম প্রোগ্রাম। ফার্স্ট সি ইয়োর চাইল্ড, ইটস লাইক আ ইনভেস্টমেন্ট, ইউ হ্যাভ টু নো যে কার পেছনে, when the people who go in the race horse, you know, so they see, which is, if you are seeing a horse that is fat and sick and it has issues, will you invest money in that horse? No. So the parent has to first discipline the child. যে চাইল্ডের মধ্যে ডিসিপ্লিন নেই, তুমি ভাবছো ওকে 10টা লেভেলে তুমি ওকে ঢুকিয়ে দেবে আর স্টুডেন্ট মিরাকুলাসলি ঠিক হয়ে যাবে, ইট ইজ নট দ্যাট। তো এখানে প্যারেন্টিং এর ইস্যু হয়, বিকজ সাউন্ডস রং, বাট current Indian parent system খুব টক্সিক আছে। They think investing money behind the child is the ultimate parenthood. You know, that is not. Sitting with your child, teaching it discipline, যে এই টাইমে তোমাকে উঠতে হবে, তবে তুমি এটা অ্যাচিভ করতে পারবে, ইউ হ্যাভ ফলোইং আ স্কেডিউল, এই জিনিসগুলো করতে হয়, তবে গিয়ে হয়। বাট ইউ নো, অ্যাকচুয়ালি আমি এটা কেন বলছি, বিকজ অ্যাজ আ টিচার মিনস একাডেমিক প্যারেন্ট, আমি এইভাবে ভাবি যে আমার সাবজেক্টে আমি যতটা পারবো বেস্ট আমি প্রোভাইড করব। সো 12-এ কি হয়, যখন প্যারেন্টস এসে আমার সঙ্গে ইন্টারাক্ট করে, I try to explain them this, so they get offended at me. They say, oh, you are discouraging. I am not discouraging you, I'm trying to save your money, try to understand what I'm trying to say, you know. তোমাকে স্কিল ডেভেলপ করতে হবে বাচ্চার, because competitive exam is what, every day you have to study consistency, that is competitive exam clear করা is not a rocket science, it is a game of consistency. It is not যে আমি একদিন 16 hours পড়লাম আর এক মাস পড়লাম না, never, it is not possible. I can give you writing in blood. As a person who has cleared this exam, I know it is just a matter of simple consistency. 2 years, দিনের পড়া দিনে করো,
maximum 2 hours পড়ো, maximum 3 hours পড়ো, বাট it is a marathon, it's not a sprint কি হয় তুমি শর্ট টাইমে রান করছো, বাট ম্যারাথনে কি হয় তোমাকে থ্রু আউট একটা লো পেসে তোমাকে থ্রু আউট যেতে হবে। ইটস লাইক আ স্টোরি অফ আ র্যাবিট এন্ড আ টার্টল, রাইট? তোমাকে একটা কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, ইট ক্যান নেভার ওয়ার্ক। আমাদের স্কুলে টপার্সদের ইন্টারভিউ কতজন ওয়ান শট থেকে সিলেক্ট হয়, যেই ওয়ান শট ভিডিওস যে পিডব্লিউ আছে যারা রিলিজ করে, যারা ওয়ান শট দেখে কতজন র্যাঙ্ক ক্লিয়ার করে? আর যারা ওদের ব্যাচ প্রোগ্রামে 2 বছর আছে কাদের সিলেকশন হয় বেশি? অবভিয়াসলি যারা ব্যাচ প্রোগ্রামে আছে। আকাশ কি করে, একটা স্পেসিফিক ব্যাচ রাখে, তাদেরকে কনসিস্টেন্সি, ডিসিপ্লিন, মেন্টাল কাউন্সিলিং এগুলো প্রোভাইড করে। রেস্ট অল আদার ব্যাচেস আর ক্যাশ কাউ, বিকজ ওখানে স্টুডেন্টরা ডিসিপ্লিন নয়, ওটা বিজনেস, এন্ড অল দ্য ইনভেস্টমেন্ট গোজ ইনটু দ্য ওয়ান ব্যাচ দ্যাট ইজ দ্য হাই। আমি বলছি না যে বাকি ব্যাচেসে হয় না, হয়, বাট দ্য সিলেকশন রেট ইফ ইউ সি, একটা ক্লাসে 200 স্টুডেন্ট, সেই ক্লাস থেকে হার্ডলি একজন, দুজন, তিনজন বেরোবে। So the selection ratio is very less. You have to understand that. One shot কি আছে, it is a quick revision of everything, but one shot will not help you clear the exam. স্কুল এক্সামে তুমি পারবে, বিকজ স্কুল এক্সামে জেনারিক কোয়েশ্চেন হয়, পার্ট মার্কিং হয়, বাট নিট আর জেইতে কি, ইটস নট যে পার্ট মার্কিং, ভুল হচ্ছে মানে ইউ আর আউট, রাইট? জেই 2000, জেই অ্যাডভান্সের কথা বলছি, 2017, one of the most difficult paper in the last 30 years. You know how much the stopper scored? 40%. So 40% পেয়ে he was AIR 1. So এখানে মার্কস না, এখানে কম্পিটিশন আছে, রাইট? ওটা ম্যাটার করে, বুঝতে পেরেছো? সো ইট ইজ, আমি বারবার বলছি, ইট ইজ আ ম্যাটার অফ কনসিস্টেন্সি। You don't have a habit, you don't have a disciplinary habit, don't waste your parents hard earned money. They work very hard, I empathize with them, I don't care about you because you don't care about your parents. If you care about your parents money, why are you not studying? And one other thing I hate is excuse. My god, I just hate that. তুমি বলছো যে আমার কাছে টাইম নেই, বাট এই টাইমের এই যে স্কেডিউলটা তুমি নিজেকে ওই পজিশনে এনেছো, ইউ হ্যাভ জয়েন্ট 15 bloody tuitions and you don't have time to study, so you have to create time to study for yourself, right? So ultimate truth হচ্ছে consistency. If you cannot do that, then তোমার মেরিট হবে না, আর যখন মেরিট হবে না, again the story of the two M's, যাও তোমার মার্কসে কম হবে, তোমাকে টাকা থেকে পড়তে হবে, রাইট? ডুইং ইঞ্জিনিয়ারিং ইজ নো বিগ ডিল। তুমি যেই ফর্মও ভরছো না, তুমি ইঞ্জিনিয়ার হতে পারবে, রেডি টু হ্যাভ 15 lakhs, দ্যাটস ইট। সিএস যে কোনো কলেজে যাও, 15 lakhs দাও, সিএস যে কোনো, মানে প্রাইভেট কলেজের কথা বলছি, নট দ্য গভর্নমেন্ট ওয়ান্স, বিকজ গভর্নমেন্ট ওয়ান্স will they will not allow you near the campus also if you have not filled up WPJE form, right? So প্রাইভেটের কি হয়, ম্যাক আউট, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি, রাইট? গভর্নমেন্টের ইঞ্জিনিয়ারিং বোর্ড কি আছে, WBUT, রাইট? যাদের সিবলিংস আছে ইঞ্জিনিয়ারিং এ, তারা জানো এই দুটো বোর্ডের ব্যাপারে, and এটাও জানো এই দুটো বোর্ডের প্লেসমেন্টের কি ডিফারেন্স আছে। whatever WBUT যারা নিয়ে নেয়, তারপর যেটা পড়ে থাকে, that goes to MAC out, right? So always same goes with private medical college and government medical college. The level of education, কিছু কিছু ডক্টরস দেখেছো ক্যালকাটা লিখে ব্র্যাকেটে CAL ডিগ্রির পেছনে দেখেছো? Why do they write? What is the concept behind it? It is showing that I am an unreserved candidate, I have worked my tail off, and I have studied in Kolkata. Getting in Kolkata MBBS is a big deal. One of the best theoretical knowledge all across the country, everywhere. I'm not saying it because I'm an alumnus, I'm saying it because it is the best. মানে আমাদের মতন theoretical knowledge কোথাও করানো হয় না in medicine, এই জন্য MBBS Cal is a big huge tag. So why do they write Calcutta? Have you seen anybody writing Mumbai, or anybody writing say Patna, anybody writing Durgapur? No, because it is very difficult to get MBBS in Calcutta. ওটার ভ্যালিউ আছে, সো মেরিটের ভ্যালিউ হয়, ঠিক আছে? তো এটা করো, না হলে মানে ইটস ভেরি সিম্পল, জাস্ট ফিউ ডেজ অফ স্ট্রাগল অর লাইফ লং স্ট্রাগল, ওটা তোমাকে চুজ করতে হবে। বিকজ এই ব্যাচের মধ্যে একদম most inconsistent batch I have ever taught, and no seriousness. Everything is very, it's a Disney movie with you guys, everything is very happy and nice, but real life is not like that. So be serious, come on Sunday and see the level of competition যারা জেইর এখন মক টেস্ট দিচ্ছে,
দে ফাইট উইথ মি ফর লাইক ওয়ান, মানে হিউজ কম্পিটিশন। তোমার স্কুল থেকেই দুজন আছে, এক্সট্রিমলি হার্ড ওয়ার্কিং স্টুডেন্টস। আমি ট্যালেন্টেড বলবো না, এই ওয়ার্ডটা ভুল। আর একটা জিনিস দেখবে এটা করে যারা খাটে না, ঠিক আছে, যারা টাইম ওয়েস্ট করে বেকার, যারা ভালো স্টুডেন্ট হয় তারা ইমিডিয়েটলি কি করবে, ওদেরকে বলবে ও তো ন্যাচারালি ট্যালেন্টেড। দেখবে এটা করে, নিশ্চয় শুনেছো হবে স্কুলে, ও বাই বর্ন ও ট্যালেন্ট আছে ভাই। আরে ট্যালেন্ট সবার মধ্যে আছে, হি ইজ ওয়ার্কিং হার্ড, হি স্টাডিং এভরি ডে 4-5 hours. So don't discourage that person's entire hard work like that. তো এরা ওটা কেন বলে, এটা ওদের ইনসিকিউরিটি দে প্রজেক্ট অন দ্য পিপল হু আর ওয়ার্কিং হার্ড, ইউনো। বিকজ আমি যদি ওকে ট্যালেন্টেড বলে দেবো, সো আই এম সেফগার্ডিং মাই সেলফ, yeah, I am not talented, so এই জন্য। But you are not seeing that you are not working hard. Hold yourself accountable every night when you go off to sleep. Ask yourself, what have I done today to have যেটা আমাকে আমার ড্রিমের কাছে নিয়ে যাবে। যাদেরকে বাবা মা জোর করে জয়েন করাচ্ছে তাদের সঙ্গে ঠিক আছে, আমি তাদের সঙ্গে সিম্পাথাইজ, যে তোমরা নিজে করতে চাও না, ঠিক আছে। বাট যারা নিজের লোককে বলে বেড়াও, আই ওয়ান্ট টু বি আ ডক্টর, আই ওয়ান্ট টু বি আ ইঞ্জিনিয়ার, আই ওয়ান্ট টু আস্ক দেম, হোয়াট আর ইউ ডুইং টু মেক ইউর লাইফ বেটার? And why wouldn't you want to work hard? Don't you want money? Money is the biggest motivation factor. আমি এটা আগেও বলেছি, if somebody is telling you something else, they're lying to you. Money can give you immense freedom, right? It can give you immense freedom. It can make you a better child, because then you can do things for your parents. So think like that, have that motivation. Especially যারা এখানে অনেক স্টুডেন্টস আছো যারা ইকোনমিক লোয়ার ব্যাকগ্রাউন্ডস থেকে আছো, যাদের প্যারেন্টস খুব এফর্ট দিচ্ছে, বোথ প্যারেন্টস আর ওয়ার্কিং, বোথ প্যারেন্টস আর স্ট্রাগলিং, সো দোজ স্টুডেন্টস কে তো মোটিভেশনের জায়গাই নেই, দে শুড হ্যাভ দ্য ফায়ার অন দেয়ার ওন, বাট এই ব্যাচে সামহাউ দ্য মানে এভরি ডে, এটাকে আমি বলি নিউ স্টুডেন্ট ডিজিজ, এনএসডি। ক্লাস শেষ হচ্ছে, নতুন দিন, একদম নিউ স্টুডেন্ট। লাস্টের কোনো পড়া জিজ্ঞেস করলে ওই ওয়েব সিরিজে মেমোরি চায় না, मैं कौन हूं मैं कहां हूं, ওই রকম, मैं कौन हूं मैं कहां हूं, কিছু জানে না কি হয়েছে। তো এটা চেঞ্জ করো, ঠিক আছে। একটা ক্লাস 2 ঘন্টার কতটা ইনফরমেশন হয়, বাড়ি গিয়ে 45 মিনিট বসলে হয়ে যাবে। কিন্তু এই যে এত এখন ডায়লগ বাজি করলাম, তো আমি 1 মাস পরে সেম দেখবে, আজকে ডেট লিখে নাও, সেম, যারা চেঞ্জ হবার না সেম ওই রকমই আছে, ঠিক আছে। তো ক্রিয়েট আ চেঞ্জ উইদিন ইয়োর সেলফ। ইউ আর ওয়েস্টিং টাইম, এন্ড তুমি রিয়েলাইজ করছো না, যারা 11-এর টাইমটা ওয়েস্ট করছো, ইউ হ্যাভ নো আইডিয়া হোয়াট ইউ আর। তুমি এখন 12-এর ব্যাচে এসো, সবাইকে জিজ্ঞেস করো হোয়াট ওয়ান রিগ্রেট ইউ হ্যাভ। 90% যারা এখন দুটো দুটো মানে 11-ও পড়ছে, সামনে 12-এর বোর্ডস, সবাই তোমাকে একটা জিনিস বলবে, আই ডিড নট ফোকাস ইন 11। এরকম স্টুডেন্ট আছে যারা 12-এ এক্সেপশনালি মানে 180 ডিগ্রি চেঞ্জ করে নিয়েছে নিজের লাইফস্টাইল, পড়াশোনা, যে গ্রুপে ওরা ছিল সে গ্রুপে এখন নেই, দে হ্যাভ চেঞ্জ। সো নাও when they are studying, দুটো প্রবলেম হচ্ছে। একটা প্রবলেম হচ্ছে বারবার 11-এর খাতা খুলে দেখতে হচ্ছে, বারবার আমাকে ফোন করছে, স্যার 11-এর এই পার্টটা একটু বুঝিয়ে দিন, আমি এখন 12 পড়ছি, আমার এখানে অর্গানিক, বিকজ আমি আগেই বলেছি অর্গানিক পুরো কানেক্টেড আছে, তো তুমি প্রবলেম পাবেই যদি তোমার 11-এর অর্গানিক উইক থাকে, ঠিক আছে। একটা ওটা হচ্ছে, আর সেকেন্ড হচ্ছে দে হ্যাভ দিস ওয়ান রিগ্রেট। আমি এভরি টেস্টে শুনি, ইস 11টা একটু পড়তাম স্যার। একজন তো আমাকে এটা বলেছে, আপনি আমাকে পেটাননি কেন, আপনি মারতেন তাহলে আমি পড়ে নিতাম, আমাকে এরকমও স্টুডেন্ট বলেছে, ঠিক আছে। সো দে হ্যাভ দিস নাম্বার ওয়ান রিগ্রেট, সো ডোন্ট হ্যাভ ইট। 2 মাস আছে, যতটা পারছো বেস্ট দাও, ঠিক আছে। বি সিরিয়াস, ডোন্ট ওয়েস্ট মানি অফ ইয়োর প্যারেন্টস। অ্যান্ড তোমাদের প্যারেন্টসও সত্যি, দে শুড সি হোয়াট চাইল্ড দে হ্যাভ অ্যান্ড দেন দে শুড ইনভেস্ট। তো এখানে কি হবে, স্পেশাল হবে, যেখানে একটা স্পেশাল কন্ডিশন, যেখানে গস কি হবে, বেশি স্টেবল হবে দেন অ্যান্টাই। ইউজুয়ালি অ্যান্টাই হয়। কি ফেনোমেনা হচ্ছে গসের মধ্যে, হাইড্রোজেন বন্ডিং, রাইট। নেক্সট পেজে দেখো, তুমি খুব সুন্দর একটা, আচ্ছা স্টার্টিং এ এখানে আমি ওয়াটারের হাইড্রোজেন বন্ডিংটা এক্সপ্লেন করেছিলাম, তো এটা এই চ্যাপ্টার থেকে রিলেটেড নয়। আমি এখানে এক্সপ্লেন করেছিলাম যে হাইড্রোজেন বন্ডিং অ্যাকচুয়ালি কি হয়, দেখো এরকম ওয়াটার, আর ওয়াটারের ভি বেন্ট শেপ থাকে, আমরা VSEPR এ পড়েছি, রাইট। তো এখানে কি হবে দেখো, এই হাইড্রোজেনটা দেখো দুটো অক্সিজেনের মাঝখানে ট্র্যাপ, তো এখানে একটা স্পেশাল অ্যাট্রাকশন হবে, এটাকে আমরা বলবো হাইড্রোজেন বন্ডিং।
যখন দুটো সেপারেট মলিকিউলের মাঝখানে এই বন্ড হয় এটাকে আমরা কি বলি, ইন্টার মলিকিউলার। আর যখন একটা মলিকিউলের মধ্যে এটা হবে সেটাকে আমরা বলি ইন্ট্রা মলিকিউলার। ইন্ট্রা মলিকিউলার এক্সাম্পল কি হবে? Very good, orthonitrophenol, excellent. Orthonitrophenol is a good example. তো এখানে কি হবে, ফেনলের H মলিকিউল আর অক্সিজেনের মাঝখানে হাইড্রোজেন বন্ডিং দেখা যাবে। এবার দেখো এটা ওয়ান মলিকিউল, একটা অর্থোনাইট্রোফিনলের মধ্যে হাইড্রোজেন বন্ডিং, তাই এর নাম হবে ইন্ট্রা, আর এটা হচ্ছে ইন্টার, রাইট? তো এখানে গস ইফেক্টে আমরা কি দেখতে পাবো, ইন্ট্রা, একটা মলিকিউলের মধ্যে হবে, রাইট? তো এখানে এটা লেখা নেই, এই যে ফার্স্ট লেখা আছে গস ইফেক্ট ইজ পসিবল বিকজ অফ হাইড্রোজেন বন্ডিং, ওখানে ব্র্যাকেটে লিখে নাও ইন্ট্রা মলিকিউলার হবে, ইন্টার না, ইন্ট্রা মলিকিউলার। আচ্ছা, ইন্ট্রা মলিকিউলারে দেখো আমি ফার্স্ট এক্সাম্পল দেব ইথেন 1,2 ডায়ামিন। ইথেন 1,2 ডায়ামিনের এক্সাম্পল, ইথেন 1,2 ডায়ামিন এরকম হবে, ইথেন NH2 NH2, এটা হবে ইথেন 1,2 ডায়ামিন। এটাকে আমি ডট আর এটাকে রাউন্ডে রাখছি, ঠিক আছে? তো এবার আমি গস ফর্ম আঁকবো। গস ফর্ম কি রকম হবে, NH2 HH, এটা হবে রাউন্ড, এটা হবে NH2 HH। দেখো গস ফর্ম এটাই হবে, বড় মলিকিউল 60 ডিগ্রিতে গস ফর্ম, আর অ্যান্টাই কি ছিল 180 ডিগ্রি, মানে এখানে NH2 HH, রাইট? নর্মালি কি হওয়া উচিত, অ্যান্টাই শুড বি মোর স্টেবল বিকজ বড় মলিকিউল একদম অপোজিটে আছে, বাট এখানে কি হয়ে যায়, ইন্ট্রা মলিকিউলার হাইড্রোজেন বন্ডিং, রাইট? কেন হচ্ছে এটাকে আমি একটু এক্সপ্যান্ড করে সুন্দর করে দেখাই। ধরো এটার হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা এদিকে, দেখো হাইড্রোজেন দুটো নাইট্রোজেনের মাঝখানে ট্র্যাপ, এখানে কি হবে, ইন্ট্রা মলিকিউলার হাইড্রোজেন বন্ডিং। আর এই ইন্ট্রা মলিকিউলার হাইড্রোজেন বন্ডিং এক্সট্রা স্টেবিলিটি প্রোভাইড করে, মানে যখন এই হাইড্রোজেন বন্ড ফর্ম হলো এনার্জিটা আরো বেরিয়ে গেছে, তো এনার্জির অর্ডার এবার এখানে চেঞ্জ হয়ে যাবে। এখানে কি হয়ে যাবে, গসের এনার্জি অ্যান্টাই থেকে কম হয়ে যাবে, তাহলে স্টেবিলিটির অর্ডার কি হবে, গসের অ্যান্টাই থেকে বেড়ে যাবে স্টেবিলিটি, রাইট? তো নর্মাল, আচ্ছা উইদাউট গস ইফেক্ট কি ছিল অর্ডার বলো, ফুললি এক্লিপসড, পার্শিয়ালি এক্লিপসড, এনার্জির অর্ডার দিচ্ছি, ফুললি এক্লিপস, পার্শিয়ালি এক্লিপস, গস, অ্যান্টাই। এবার গস ইফেক্টে কি রকম চেঞ্জ হয়ে যাবে, গস এদিকে চলে যাবে, অ্যান্টাই এদিকে চলে আসবে। তো যদি গস ইফেক্ট হয়, গাছ ইফেক্ট হয়ে গেছে, এক সেকেন্ড, গস ইফেক্ট যদি হয় তাহলে ফুললি এক্লিপসড, পার্শিয়ালি এক্লিপসড এটা চেঞ্জ হবে না, শুধু অ্যান্টাইর পজিশনকে গস চেঞ্জ করে দেবে। তাহলে ফাইনাল স্টেবিলিটির, এগুলো দেখো সব খাতায় ওই নোটসে লেখা হবে, স্টেবিলিটির অর্ডার কি হবে, ফুললি এক্লিপসড, পার্শিয়ালি এক্লিপসড, অ্যান্টাই গস, গস ইজ বিকামিং মোর স্টেবল। তো এবার যেও মলিকিউলের মধ্যে ইন্ট্রা মলিকিউলার হাইড্রোজেন বন্ডিং দেখা যাবে, গস ইফেক্টের জন্য তাদের গস অ্যান্টাই থেকে বেশি স্টেবল হবে। ক্লিয়ার? নর্মাল যে নিট প্রিপারেশন ইনস্টিটিউটস গুলো আছে ওরা গস ইফেক্ট পড়ায় না, বাট গস ইফেক্ট ইম্পর্টেন্ট আছে, আসবে, আজ আসুক চাই নেক্সট ইয়ার, বাট এটা রিসেন্ট ইয়ার্স এর মধ্যে আসবে, বিকজ যেই মেইনসে এটা এসে গেছে, যেই মেইনসে এসছে মানে ওটা নিট কপি করবে, রাইট? কিছু স্পেশালি নেক্সট ইয়ার, এই ইয়ারের প্রবাবিলিটি বেশি আছে, বিকজ দে উইল গিভ সাম কোয়েশ্চেন যেটা স্টুডেন্ট পারবে না। এরকম আর একটা আমি প্রেডিক্ট করেছিলাম, কোঅর্ডিনেশন কম্পাউন্ড বলে একটা চ্যাপ্টার পড়বে, জন টেলর এফেক্ট, যখন পড়াবো তখন দেখবে জন টেলর এফেক্ট, এটা পড়ানো হতো না, আমি লাস্ট ইয়ার পড়িয়েছি, জন টেলর এফেক্ট নিটে এসছে। তো যেই অনেক কিছু এক্সট্রা পড়ানো হয় না, বাট আসে। হ্যাঁ, ডিফিকাল্ট হবে। কোনটা? না, যেইতে এসছে নিটে কোনোদিন আসেনি, বাট আসবে, আই হ্যাভ আ ফিলিং, মাই গাট ফিলিং ইজ নট রং। এবার কি কি হতে পারে দেখো, প্রোপেনল,
প্রোপেনল কি হবে? OH আছে, হাইড্রোজেন বন্ডিং এর পসিবিলিটি আছে না, ডাইঅলে হবে, প্রোপেনলে হবে না। এই এক্সাম্পলটা দেখো, কোয়েশ্চেন যেটা আমি দিয়েছিলাম, ফ্লোরো ইথেনল আছে, স্পেলিংটা ঠিক করে নাও। ফ্লাওয়ার লিখে দিয়েছে, ফ্লোরো হবে। ফ্লোরো ইথেনল, দেখো ফ্লোরো ইথেনলে, দেখো ফ্লোরো ইথেনলের যে গস আছে, এফ আর OH গস পজিশনে আছে, ওদের মাঝখানে হবে ইন্ট্রামলিকুলার। দেখো H ট্র্যাপ বিটুইন F এন্ড O, নফের মধ্যে আছে, তাহলে হলে এর কি হবে? গস ইফেক্ট থেকে এটা বেশি স্টেবল হয়ে যাবে, রাইট? কিন্তু প্রোপেনলে হবে না, প্রোপেনলে গস, যদি দুটো OH হতো তবে হতো। বুঝতে পারছো রীতিশা? বুঝতে পারছো না? এই দেখো আমাকে জিজ্ঞেস করে কোয়েশ্চেন বের করতে হচ্ছে যে বুঝতে পারছো কিনা। প্রোপেনলের স্ট্রাকচার দেখো, এটা হবে কি? CH3, 1 2 সেকেন্ড, so 2 3 1 2 3 OH, ঠিক আছে। এর গস এরকম হবে। এটা কার আমি আঁকলাম? প্রোপেনলের। হ্যাঁ, এটা এটা H হবে। প্রোপেনল দেখো এখানে হবে হাইড্রোজেন বন্ডিং, হবে না, রাইট? বিকজ কেন হবে না? যদি আমি হাইড্রোজেনটাকে আঁকি, হাইড্রোজেন ইজ ট্র্যাপড বিটুইন কার্বন এন্ড অক্সিজেন, হবে না, নফ হতে হবে। নাইট্রোজেন অক্সিজেন, দুটো নাইট্রোজেন, দুটো ফ্লোরিন, দুটো অক্সিজেন, বুঝতে পেরেছো? তবেই এটা কি হবে, তোমার হাইড্রোজেন বন্ডিং দেখা যাবে। নেক্সট মলিকিউল দেখো, ইথাইলিন গ্লাইকল। এবার একটা কমন নেম আছে, কোয়েশ্চেন নাম্বার 3। ইথাইল পেয়েছো? ইথাইলিন গ্লাইকল। ইথাইলিন গ্লাইকল কিছুই না, এটা হচ্ছে তোমার ইথেন 1,2 ডায়ল, ওখানে লিখে নাও ব্র্যাকেটে, এটা ইথেন 1,2 ডায়ল। এই কমন নেমটা তোমাকে মনে রাখতে হবে, বিকজ ইথাইলিন গ্লাইকল আর কম্পিটিশন, ইথেন 1,2 ডায়ল আর কম্পিটিশনে ইউজ হয় না, ওরা কমন নেম ইউজ করে, ইথাইলিন গ্লাইকল। গ্লাইকল মানে ওর মধ্যে দুটো OH আছে। এবার দেখো দুটো OH আছে, দুটো OH মানে কি হবে? এর মধ্যে গস ইফেক্ট দেখা যাবে, বিকজ এখানে কি হবে, এদিকে দেখো ইথেন 1,2 ডায়ল, এখানেও একটা OH, এখানে একটা OH হবে। এবার দেখো এই হাইড্রোজেনটাকে দেখো, দুটো অক্সিজেনের মাঝখানে ট্র্যাপড, তাহলে কি হবে? ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং আর গস ইফেক্ট হবে। বুঝতে পারলে সবাই? এনি ডাউটস ইন গস ইফেক্ট? খুব ইজি আছে এটা কনসেপ্টটা, রাইট? চলো নেক্সট, লাস্ট, কনফার্মার্স অফ সাইক্লোহেক্সেন। নর্মালি এটা স্কুলের পরীক্ষায় আসা উচিত নয়, বাট পড়ে যাবে, স্পেশালি যারা ISC ক্যান্ডিডেটস তারা পড়ে যাবে, CBSE স্টুডেন্টদের আসবে না স্কুল এক্সামে। তোমার কোন বোর্ড? WBCH, হ্যাঁ পড়তে হবে, ঠিক আছে। কনফার্মার্স অফ সাইক্লোহেক্সেন, কনফার্মার্স অফ সাইক্লোহেক্সেন, এখানে রোটেশন হয় না মলিকিউলের, কেন? বিকজ এটা একটা সাইক্লিক কম্পাউন্ড, ঘুম পাচ্ছে, এটা একটা সাইক্লিক কম্পাউন্ড, তো সাইক্লিক কম্পাউন্ডের মধ্যে রোটেশন হবে না, এখানে কি হয়? ফোল্ডিং হয়। যে কি হয়, ধরো একটা এরকম ধরে নাও, এটা সাইক্লোহেক্সেন, ইমাজিন করো এটা সাইক্লোহেক্সেন, এখানে কি হবে? মলিকিউলের মধ্যে ফোল্ডিং হবে এরকম, সরি দিতিপ্রিয়া তোমার নোটস, ঠিক আছে বাট ঠিক আছে, এটা কি আছে, এখানে মলিকিউলের মধ্যে কি হবে? ফোল্ডিং হবে, রাইট? তো এই ফোল্ড করে এরকম ফর্মস পাওয়া যাবে, চেয়ার ফর্ম, টুইস্ট বোট, বোট ফর্ম, হাফ চেয়ার। এটা মার্ক আপ করা ছাড়া কোনো অপশন নেই, ঠিক আছে? এই ফর্মস গুলো, মানে এটা কি হয়েছে, নেচারে এই ফর্ম গুলো দেখা গেছে উইথ স্পেশাল ফিচার। এবার এই সবের মধ্যে সব থেকে বেশি স্টেবল কে হবে? চেয়ার ফর্ম হবে। কেন চেয়ার ফর্ম হচ্ছে? দেখো দুটো কার্বনের যে পিক আছে অপোজিট ডাইরেকশনে আছে, চেয়ার ফর্মটায় দেখো ডায়াগ্রামটা, দুটো কার্বনের পিক কি আছে? অপোজিট ডাইরেকশনে আছে, অপোজিট ডাইরেকশনে মানে রিপালশন কি হবে? কম, রাইট? তো সব থেকে স্টেবল চেয়ার, তারপর টুইস্ট বোট, বোট আর হাফ চেয়ার। হাফ চেয়ারটা সব থেকে আনস্টেবল। কোথায়? না, এটা স্পাইরো হচ্ছে না, স্পাইরো হয় তোমার যখন একটা কার্বন থেকে লিঙ্কড হবে, এটা স্পাইরো না, এটা বন্ডকে ওভারল্যাপ করছে।
বুঝতে পারলে? মানে কিছুটা ডায়াগোনালি এরকম সামথিং। হ্যাঁ এগুলো কারণ হ্যাঁ, এগুলো কার্বেন। এগুলো ইয়ে দিয়ে দেখানো যাবে? না, ওটাতে ফোল্ড কি করে হবে? ওগুলো তো বন্ড স্ট্রাকচার। বোথ অফ ভিজুয়ালাইজ করতে পারছি না। বোর্ড ফর্ম ভিজুয়ালাইজ করতে পারছো না? আমি করে দেখাচ্ছি, ডোন্ট ওয়ারি, স্যার আমি কি করতে হবে? ট্রাই করছি। আচ্ছা, এটা দেখো, বলবে এটা সাইক্লোহেক্সেন কি না, রাইট? চলো, এবার একটা সাইড থেকে এটাকে ধরে ওপরে তুললাম, বুঝতে পারছো? তাহলে কি রকম হবে? এরকম হবে। ধরো তুমি এই কর্নারটাকে ধরলে আর এটাকে ওপরে পুল করলে এইভাবে, বা এখান থেকে এই লাইন ইমাজিন করো, এই লাইনের অ্যাক্রস তুমি পেপারকে ফোল্ড করছো, তাহলে কি রকম হবে? এই লাইনের অ্যাক্রস পেপারটা এরকম উঠবে। এবার যদি বোথ সাইডে যদি উঠে যায় তাহলে ওটা এই ফর্মটা, যেটা তুমি জিজ্ঞেস করছো। তো বন্ড অ্যাঙ্গেল থাকা উচিত, থাকছে না বলেই তো আনস্টেবল। অ্যাঙ্গেলস গুলো চেঞ্জ হচ্ছে, তো রিপালশন উইল হ্যাপেন নো বিটুইন হোয়াট এই লাইন গুলোর মধ্যে কি আছে? পেনের কালি বলো না প্লিজ। এর মধ্যে কি আছে? ইলেকট্রনস আছে, বিকজ বন্ডস কার থেকে তৈরি হয়? ইলেকট্রনস থেকে। তো নেগেটিভ চার্জেস উইল রিপেল ইচ আদার, তো বন্ড অ্যাঙ্গেল চেঞ্জ হলে কি হবে? রিপালশন। আর রিপালশনের জন্য কম্পাউন্ড কি হবে? আনস্টেবল হবে। প্রীতিশা, এটা স্যাটিসফ্যাক্টরি নট ছিল না, এটা ছিল, আমাকে বলছে বলে আমি হ্যাঁ বলে দিই। না শিওর? আচ্ছা, যদি আমি একটাকে একটা ফোল্ড ওপরে করি, একটা ফোল্ড যদি নিচে করি, তাহলে কি হবে? বাল্কি গ্রুপস অপোজিট সাইডে চলে যাবে, মোস্ট স্টেবল ফর্ম, রাইট? কম্পারেটিভলি মোর স্টেবল, রাইট? এবার দেখো নেচারে আমরা যেভাবে স্ট্রাকচার এঁকে চলে যাই, অ্যাকচুয়াল সাইক্লোহেক্সেন এইভাবে এক্সিস্ট করে না। আমরা আমাদের সুবিধার জন্য এটা ধরেছি হেক্সাগন। অ্যাকচুয়ালি নেচারে এই সব ফর্মের মধ্যে থেকে কোনো একটা ফর্মে এক্সিস্ট করে। হ্যাঁ, ওই রকমই স্ট্রাকচারটা। তো এটা হচ্ছে তোমার বোট ফর্ম। একটা বোট যদিও লাগছে না, বাট হ্যাঁ লাগছে তো বোট, এটা রাইট, ইটস আ বোট, সো ইউ ক্যান মেক আ হার্ট অ্যান্ড অল, ছোটবেলায় বানাতাম না? ইয়া, ইট ইজ আ বোট। সো এটা হবে বোট ফর্ম, which is যেখানে দুটো পিকস ওপরে আছে, but it is not stable. Chair form is the most stable form, right? And half chair is the least stable form. এখানে মনে কি রাখবে? স্টেবিলিটি অর্ডার মনে রাখবে, এনার্জি আসলে ওটাকে রিভার্স করে দেবে। লার্ন অনলি স্টেবিলিটি, ঠিক আছে? এখানে শুধু স্টেবিলিটি, বিকজ এখান থেকে আসে শুধু স্টেবিলিটি। এটা যেই অ্যাডভান্সে একবার এসছে, ওয়েবজিতে একবার এসছে, যেই মেন্সে একবারও আসেনি, ঠিক আছে? নিটে আসেনি, নিটে আই থিঙ্ক এসছে, বাট ওই ওল্ড এক্সাম গুলোতে 13, 14, 11, 12 ওর মধ্যে একটা AIPMT ওল্ড এক্সাম গুলোতে একটা আমি দেখেছি। রিসেন্ট ইয়ার্সে এটা থেকে কোয়েশ্চেন নেই, রাইট? তারপর লাস্ট ইয়ারের ব্যাচকে একটা কোয়েশ্চেন এখানে করিয়েছিলাম, ক্যালকুলেট দ্য নাম্বার অফ OI ইন টার্টারিক অ্যাসিড। এটা অলরেডি তোমাদেরকে লাস্ট ক্লাসে করিয়ে দিয়েছি। টার্টারিক অ্যাসিডে একটা মিসো হয় আর দুটো এনানশিওমার হয়, ঠিক আছে? তো দিস ওয়াজ দ্য এন্ড অফ আওয়ার চ্যাপ্টার কনফার্মার্স, টপিক কনফার্মার্স। টপিক কনফার্মার্স যারা পড়তে চাও, আইসোমেরিজমের মধ্যে এটাকে খুঁজতে যাবে না, এটা হাইড্রোকার্বন অ্যালকেনস এর পার্ট। কারা ফ্রি রোটেশন দেখায়? অ্যালকেনস। তো কমন সেন্স কি বলে এটা কোথায় হবে? অ্যালকেনস এর মধ্যে হবে। তো যারা এনসিইআরটি থেকে পড়তে চাও, এটা তুমি অ্যালকেনস এর পার্ট। তো যখন আমরা হাইড্রোকার্বন পড়বো, আমরা শুধু অ্যালকেনস এর প্রিপারেশন আর কেমিক্যাল প্রপার্টি পড়বো, কনফার্মার্স আর পড়বো না। ক্লিয়ার? যেহেতু এটা স্ট্রাকচার রিলেটেড ছিল, তাই এভরি ইয়ার আমি আইসোমেরিজমের সঙ্গে পড়াই। কারোর ডাউট আছে? চলো, আইসোমেরিজম কমপ্লিট। নেক্সট হেডিং দাও, রিঅ্যাকশন মেকানিজম। এবার এখান থেকে আসল রিঅ্যাকশন কিভাবে হয় অর্গানিকের, এটা। তো এটা তুমি বেসিক্স সব শিখলে, যে নাম কিভাবে হয়, স্ট্রাকচারস কি হয়, এগুলো শিখেছো। এবার কেমিক্যাল রিঅ্যাকশনস অ্যাকচুয়ালি কিভাবে হয় এটা শিখবে। আর এটা শিখে তো যাচ্ছ, তারপর যদি না পড়ো, জীবনে শুধু দুঃখ লেখা আছে। আর যদি পড়ে নাও, তাহলে
life with organic will be easier. Hmm? হাইলি কনসেপচুয়াল, না বুঝে কোনোদিন এখান থেকে তুমি স্কোর করতে পারবে না। এখানে লিটারালি কোনো মাগ আপের কনসেপ্ট নেই, ঠিক আছে? ইট ইজ পিওরলি কনসেপচুয়াল, সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। উইদাউট আন্ডারস্ট্যান্ডিং ইউ ক্যানট ডু কোয়েশ্চেন্স অফ রিয়াকশন মেকানিজম। এবার রিয়াকশন মেকানিজম কি স্ট্রং হতে হবে? অর্গানিক কেমিস্ট্রির জন্যই আইউপ্যাক স্ট্রং হতে হবে, রাইট? আইউপ্যাক ইজ দ্য বেসিক্স। আমি স্টার্টিং এই বলেছিলাম, ইটস লাইক ইউ আর নট লার্নিং আ গ্রামার অফ আ ল্যাঙ্গুয়েজ and you are trying to learn the language, right? It is not possible. চলো, রিয়াকশন মেকানিজম। এবার রিয়াকশন মেকানিজম কি, অ্যাজ সাচ তুমি বইয়ের মধ্যে এটাকে খুঁজে পাবে না। ওভারঅল অর্গানিকে যাও বেসিক কনসেপ্টস আছে রিয়াকশনের, সবকে এক জায়গা করে পড়ানো হয়, ঠিক আছে? ওটাকে আমরা বলি রিয়াকশন মেকানিজম, রাইট? এবার রিয়াকশন মেকানিজম অ্যাকচুয়ালি কি ডিকটেট করে, এটা আমাদেরকে বলবে যে হাউ ডাজ অ্যান অর্গানিক রিয়াকশন টেক প্লেস। How does an organic chemical reaction take place? Inorganic chemical reaction আমরা জানি, ক্যাটায়ন আয়ন ভাঙবে, একটা মলিকিউল আসবে আর একটা মলিকিউল যাবে, এরকম কিছু একটা হয়, রাইট? বা কিছু ক্ষেত্রে কি হয়, সাবস্টিটিউশন হয়, ডিকম্পোজিশন হয়, এগুলো পড়েছো ছোটবেলায়, ডাবল ডিকম্পোজিশন। তো নানা ধরনের আয়নিক রিয়াকশনস হয়, বাট অর্গানিক রিয়াকশনস আয়নিক রিয়াকশনস থেকে অনেকই আলাদা হয়, বিকজ এখানে মাল্টিপল ফ্যাক্টরস কাজ করে, ঠিক আছে? How does an organic chemical reaction take place and কি কি ফ্যাক্টরস এর উপর এটা ডিপেন্ডেন্ট, এটা আমরা এই চ্যাপ্টারে পড়বো, রাইট? এবার দেখো, কোনো কেমিক্যাল রিয়াকশনে তিনটে বেসিক পার্ট হয়। আগে বুঝে নাও, কপি করার সময় দেবো, ঠিক আছে? একদম অ্যাটেনশন যেন তোমার বোর্ডে থাকে। সাবস্ট্রেট, সাবস্ট্রেট হচ্ছে যার ওপর, যেটা আমার কাছে আছে, আমার কাছে যদি অ্যালকেন থাকে ল্যাবে, ওটা আমার কি আছে? সাবস্ট্রেট। যদি আমার কাছে অ্যালডিহাইড থাকে ল্যাবে, তাহলে ওটা আমার কি? সাবস্ট্রেট। তো সাবস্ট্রেট যেটা আমার কাছে আছে, যার উপর আমি রিয়াকশন করতে চাই, যেটা আমি এখানে অ্যাড করব, সেটাকে আমরা বলবো রিএজেন্ট। রিএজেন্ট। এবার আইদার সাবস্ট্রেট অ্যারো দিয়ে রিএজেন্ট দেখানো হয়, বা সাবস্ট্রেট প্লাস দিয়ে রিএজেন্ট দেখানো হয়, দুটো সেম। দেখো এইভাবেও দেখাতে পারে, সাবস্ট্রেট রিএজেন্ট অ্যারো, রাইট? তাহলে যদি জিজ্ঞেস করে এই কেমিক্যাল রিয়াকশনে আমার রিয়াক্টেন্টস কারা, যারা রিয়াক্ট করবে, সাবস্ট্রেট এন্ড রিএজেন্ট হচ্ছে আমার রিয়াক্টেন্টস। বিকজ কোনো কেমিক্যাল রিয়াকশনে কি হয়, রিয়াক্টেন্টস হয়, তারা নিজেদের মাঝখানে রিয়াক্ট করে আর প্রোডাক্ট তৈরি হয়। অর্গানিক কেমিস্ট্রি তো এটাই হবে, শুধু রিয়াক্টেন্টস এর স্পেশাল নাম আছে। যার ওপর রিয়াকশন হবে সেটাকে আমরা বলি সাবস্ট্রেট, যেটা আমরা অ্যাড করছি সেটাকে আমরা বলি রিএজেন্ট, রাইট? এখানে এই অ্যারোর ওপরে আমরা স্পেশাল এক্সটার্নাল কন্ডিশনও মেনশন করি। স্পেশাল এক্সটার্নাল কন্ডিশন কি হতে পারে? এইরকম চিহ্ন থাকলে মানে হিট, এটিএম থেকে কোনো ভ্যালু লেখা থাকে মানে প্রেসার, রাইট? অ্যানহাইড্রাস দিয়ে কিছু লেখা থাকে মানে ড্রাই কন্ডিশন ইন্ডিকেট করছে, রাইট? বা সলভেন্টের নাম। আচ্ছা, সলভেন্ট জিনিসটা কি? সলভেন্টের নাম, সলভেন্ট হচ্ছে যার ভেতরে রিয়াকশন হচ্ছে। অর্গানিকের সব সাবস্ট্রেট কিন্তু সলিড ফর্মে হবে না, পাউডার ফর্মে হবে না, যেটা তোমরা ইনঅর্গানিকের ল্যাবে পাবে। ক্যালসিয়াম কার্বনেট পাউডার ফর্মে সাবস্ট্রেটের উপর রিএজেন্ট দিয়ে দিলে রিয়াকশন হয়ে গেল। বাট অল অর্গানিক কম্পাউন্ডস, অল অর্গানিক সাবস্ট্রেট উইল নট বি ইন পাউডার। তাহলে কি হবে, যদি এটা লিকুইডে হয়, আমরা কি করি, এরকম একটা স্পেস হবে যার মধ্যে সাবস্ট্রেট থাকবে। এবার সাবস্ট্রেট একা তো ফ্লোট করতে পারবে না, কারুর মধ্যে সাবস্ট্রেটকে দিতে হবে। তো যে লিকুইডের মধ্যে আমরা সাবস্ট্রেটকে রাখি সেটাকে বলা হয় সলভেন্ট। তো সাবস্ট্রেট সলভেন্টের মধ্যে ফ্লোট করে, আর সলভেন্টটা এখানে রিয়াকশনে পার্টিসিপেট করবে না। তো তুমি বাইরের থেকে রিএজেন্ট দিচ্ছ, সাবস্ট্রেট আর রিএজেন্টের মাঝখানে রিয়াকশন হবে, আর তোমার প্রোডাক্ট সলভেন্টের মধ্যেই ফর্ম হবে। তো সলভেন্ট বেসিক্যালি একটা মিডিয়াম, বোঝাতে পারছি? সলভেন্ট বেসিক্যালি একটা মিডিয়াম।
সব সময় সলভেন্ট রিকোয়ার্ড হয় না, বাট ম্যাক্সিমাম অর্গানিক ইকুয়েশনে সলভেন্ট রিকোয়ার্ড হয়। বুঝতে পেরেছো? তো সলভেন্ট, এবার সলভেন্ট কি কি হয় অর্গানিকে? ইথার হয়, ঠিক আছে, বেনজিন হয়। তো সলভেন্টকে আবার আমরা দুটো ভাগে ভাগ করি, কিছু সলভেন্ট পোলার হয়, কিছু সলভেন্ট নন পোলার হয়। আর এটা খুবই ডিসাইডিং ফ্যাক্টর, হায়ার ক্লাসেস মানে ক্লাস 12 এ সলভেন্টের রোল অনেক বেশি বেড়ে যাবে। তো সলভেন্ট কোথায় আসছে এটা ক্লিয়ার। তো এই অ্যারোর ওপর আমরা এই স্পেশাল কন্ডিশন গুলো মেনশন করি। আর ডান দিকে কি হয়, রিএজেন্ট আর সাবস্ট্রেটের মাঝখানে রিয়াকশন হয়, আর কি ফর্ম হবে? প্রোডাক্ট ফর্ম হবে, প্রোডাক্ট ফর্ম হবে। কিন্তু এখানে একটা ক্যাচ আছে। ক্যাচ হচ্ছে কি, সাবস্ট্রেট ডিরেক্টলি রিএজেন্টের সাথে কম্বাইন করে প্রোডাক্ট ফর্ম হয় না। সাবস্ট্রেট আগে একটা ইন্টারমিডিয়েটে যায়, সাবস্ট্রেট আগে একটা ইন্টারমিডিয়েট হয়, রাইট, বা একটা ট্রানজিশন স্টেট থেকে যাবে, তারপর সাবস্ট্রেট প্রোডাক্টে ফর্ম হয়। মানে সাবস্ট্রেট ডিরেক্টলি প্রোডাক্টে কোনোদিন ফর্ম হয় না, রাইট। মানে সাবস্ট্রেটকে তুমি স্পেশাল কন্ডিশনস দিচ্ছ, কিছু সাবস্ট্রেট হবে রিএজেন্টকে ওয়েট করাবে, সাবস্ট্রেট নিজের মধ্যে কিছু চেঞ্জেস করবে, করে একটা ইন্টারমিডিয়েট হবে, তারপর সে রিএজেন্টকে অ্যালাউ করাবে, তারপর কি হবে, প্রোডাক্ট ফর্ম হবে। কিছু কেসেসে এটা দেখা গেছে সাবস্ট্রেট কি করবে, তোমার নিজের ভেতর থেকে কোনো মলিকিউলকে বাইরে থ্রো করছে, আর নতুন মলিকিউলকে কি করছে, অ্যাকসেপ্ট করছে। তো এই অ্যাকসেপ্টিং আর রিমুভিং একসঙ্গে হচ্ছে। মানে এরকম ধরো সিচুয়েশন, ধরো সিএলটা হচ্ছে আমার রিএজেন্ট, দেখো এদিকে, আর এটা হচ্ছে অ্যালকোহল, এটা ধরো অ্যালকোহল আছে, আর এটা সিএল। এবার সিএল অ্যাটাক করছে আমার সাবস্ট্রেট কি আছে, অ্যালকোহল, আমার রিএজেন্ট কি আছে, ক্লোরিন। তো এবার ক্লোরিন সাবস্ট্রেটের উপর আসতে চায়, রাইট। এবার এই সাবস্ট্রেট কি বলছে, যেই মোমেন্টে ক্লোরিনের সঙ্গে নতুন বন্ড ফর্ম হবে, সেই মোমেন্টে OH এর বন্ডটা ভাঙছে। তো বন্ড ব্রেকিং এন্ড বন্ড ফরমেশন সেম টাইমে হচ্ছে, এটাকে আমরা বলি ট্রানজিশন স্টেট। যদি এই দুটো একসঙ্গে হচ্ছে, এটাকে আমরা বলবো, ঠিক আছে ইটস ওকে, এটাকে আমরা বলি, নো প্রবলেম, ইটস ওকে হয়, এটাকে আমরা বলি ট্রানজিশন স্টেট। কিন্তু যদি এই অ্যালকোহল বলে যে দাঁড়াও আগে আমি OH কে কমপ্লিটলি বের করে দেব, আচ্ছা যদি OH বেরিয়ে যায়, কার্বন আর অক্সিজেনের মাঝখানে কে ইলেকট্রোনেগেটিভ, OH। তো যদি মাইনাস বেরোয়, কার্বনের উপর কি চার্জ হবে, প্লাস। এবার সিএল অ্যাটাক করবে, তো এই যে প্লাস হলো উইথ চার্জ, এটা হলো ইন্টারমিডিয়েট। তো মানে যদি একজনকে বের করে দেয়, তারপর যে স্ট্রাকচারটা হয় সেটাকে আমরা বলি ইন্টারমিডিয়েট। কিন্তু যদি যে বেরোচ্ছে আর যে আসছে দুটো একসঙ্গে যদি হয়, সেটাকে আমরা বলি ট্রানজিশন স্টেট। এটা হবে, আর তারপর প্রোডাক্ট ফর্ম হবে। বুঝতে পারলে? তো ইন্টারমিডিয়েটের এখানে টাইপস হয়, ঠিক আছে, কিছু ইম্পর্টেন্ট ইন্টারমিডিয়েটের আমরা টাইপস দেখবো। ট্রানজিশন স্টেট কখন হয়, যখন বন্ড ব্রেকিং along with bond formation, bond breaking along with bond formation হবে ট্রানজিশন স্টেট, রাইট। আচ্ছা, এর মানে সাবস্ট্রেটের মধ্যে বন্ড নিশ্চয়ই ভাঙবে, চেঞ্জ কোনো মলিকিউলের মধ্যে চেঞ্জ কিভাবে হবে, কিছু ভাঙবে, বন্ড ভাঙবে। তো এর মানে সাবস্ট্রেট কি আন্ডারগো করে, বন্ড ফিশন আন্ডারগো করে সাবস্ট্রেট, বন্ড ফিশন। আর এই বন্ড ফিশন দু ধরনের হয়, হোমোলাইটিক অ্যান্ড হেটেরোলাইটিক, রাইট। ইন্টারমিডিয়েটও অনেক ধরনের হয়, যদি প্লাস ফর্ম হচ্ছে তাহলে আমরা বলি কার্বোক্যাটায়ন, যদি মাইনাস ফর্ম হচ্ছে আমরা বলি কার্বনায়ন, আর যদি একটা কার্বন সিঙ্গেল ইলেকট্রনকে নিয়ে আছে, ফ্রি র্যাডিক্যাল। আরো হয়, বাট এই তিনটে মেন আছে। তাহলে কি হচ্ছে দেখো, সাবস্ট্রেট যেটা আমরা ল্যাবে নিচ্ছি, তারপর
রিএজেন্ট, রিএজেন্ট সাবস্ট্রেটের উপর আসবে, কিন্তু রিএজেন্ট যখন অ্যাটাক করবে সাবস্ট্রেট ডিরেক্টলি প্রোডাক্ট ফর্ম করবে না। আইদার সাবস্ট্রেট ভেঙে গিয়ে একটা প্রপার স্টেটে আসবে যেটাকে আমরা বলবো ইন্টারমিডিয়েট, বা সাবস্ট্রেট বন্ড ব্রেকিং বন্ড ফর্মেশন একসঙ্গে করবে যেটাকে আমরা বলবো ট্রানজিশন স্টেট। তারপর কি ফর্ম হবে? প্রোডাক্ট ফর্ম হবে, রাইট? কিন্তু সাবস্ট্রেট যে বন্ডটা ভাঙবে, এই বন্ড ভাঙার দুটোই প্রসেস আছে, একটা হবে হোমোলাইটিক আর একটা হবে হেটেরোলাইটিক। তো অর্ডার অফ ইভেন্টস কি আছে বলো? সাবস্ট্রেট আছে, তুমি রিএজেন্ট দিচ্ছ, তুমি কন্ডিশনস দিলে, প্রথমে কি হবে? প্রথমে সাবস্ট্রেটের বন্ড ভাঙবে, আইদার বন্ড হোমোলাইটিকলি ভাঙবে বা বন্ড হেটেরোলাইটিকলি ভাঙবে, রাইট? যখন বন্ড ভাঙছে এবার এই সাবস্ট্রেটটা চেঞ্জ হবে, দুটো পসিবিলিটি, আইদার সাবস্ট্রেট ইন্টারমিডিয়েট হবে বা সাবস্ট্রেট ট্রানজিশন স্টেট হবে। হায়ার পসিবিলিটি ইন্টারমিডিয়েটের আছে, ইন্টারমিডিয়েট কমন আছে, ট্রানজিশন স্টেট রেয়ার আছে। আর এটা তোমরা ক্লাস 12 এই পড়বে, এখন তুমি কমেন্টটাই ধরে রাখো যে কি হবে, বন্ড আগে বন্ড ভাঙবে, সাবস্ট্রেট একটা অন্য ফর্মে চেঞ্জ হবে যেটাকে আমরা বলি ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েট যখন হয়ে যাবে তখন রিএজেন্টটা ইন্টারমিডিয়েটের ওপর বসবে, বসে গিয়ে কি ফর্ম হবে? প্রোডাক্ট ফর্ম হবে, রাইট? তো আমি যদি এখানে স্টেপস লিখি, তোমরা আমাকে বলো স্টেপস কি হয়। স্টেপস 1, বন্ড ব্রেকিং কার মধ্যে? সাবস্ট্রেটের মধ্যে। স্টেপ 2, রাইট? স্টেপ 2 কি হবে? ফরমেশন অফ ইন্টারমিডিয়েট, বন্ডটা ভেঙেছে, সাবস্ট্রেট কি হবে? ইন্টারমিডিয়েটে ফর্ম করে যাবে, ফরমেশন অফ ইন্টারমিডিয়েট। বা আমি এখানে লিখছি ট্রানজিশন স্টেট, তোমরা ইন্টারমিডিয়েটই ধরো, অর ট্রানজিশন স্টেট। স্টেপ 3 কি হবে? অ্যাটাক অফ রিএজেন্ট, রিএজেন্ট তখন আসবে। আর স্টেপ 4 কি হবে? ফরমেশন অফ প্রোডাক্ট, ফরমেশন অফ প্রোডাক্ট। এটা হচ্ছে অর্ডার অফ ইভেন্টস, রাইট? তোমার কি ইন্টারমিডিয়েট ফর্ম হচ্ছে, কি ইন্টারমিডিয়েট ফর্ম হচ্ছে সেটা কার উপর ডিসাইড, কার উপর নির্ভর করছে? যে কোন ধরনের বন্ড ব্রেকিং হচ্ছে, রাইট? যদি হেটেরোলাইটিক হয় তাহলে তোমার ইন্টারমিডিয়েট কি হবে? প্লাস বা মাইনাস। আর যদি হোমোলাইটিক হয় তাহলে তোমার এই ফ্রি র্যাডিক্যাল জিনিসটা, আমি বোঝাচ্ছি বন্ড ব্রেকিং কি হয়, বাট এখন এটা মনে রাখো কি ধরনের ইন্টারমিডিয়েট হবে সেটা কার উপর ডিপেন্ডেন্ট, কি ধরনের বন্ড ব্রেকিং হচ্ছে। তো সব কেমিক্যাল রিয়াকশন পুরো 2 বছরে যাওয়া পড়বে, সব এটাই অর্ডার ফলো করে, এই অর্ডার ফলো করে। বুঝতে পারলে কপি করো। শুভাশিস বুঝতে পারছো? ড্রাই সলভেন্ট কি পাউডার? হুম, ড্রাই সলভেন্ট মানে কি পাউডার? ড্রাই সলভেন্ট কোথায় লেখা? ওটা আলাদা আলাদা, এগুলো আলাদা কন্ডিশন। হিট, অ্যানহাইড্রাস, সলভেন্ট, এটা আলাদা পয়েন্ট। অ্যানহাইড্রাস মানে ড্রাই, অ্যানহাইড্রাস এর পয়েন্টটা আলাদা আর সলভেন্টের পয়েন্টটা আলাদা, ওটা কানেক্টেড না, ঠিক আছে? না না, ওটা আলাদা আছে। হুম, এখনো কোনো জায়গা বুঝতে না পারলে জিজ্ঞেস করো। যারা এতদিন অর্গানিক পড়োনি, হাত জোর করে রিকোয়েস্ট, হাত জোর করতে হলে করব, এভরিডে এখন থেকে তোমাকে অর্গানিক কন্টিনিউ ধরতে হবে, বিকজ এবার রিয়াকশন মেকানিজমে আমরা চলে গেছি, এখান থেকে এবার পুরো পড়া আরো কন্টিনিউয়াস হয়ে যায়, ঠিক আছে? যারা এখন অর্গানিকে জাম্প করতে চাও
ধরো এতদিন পড়োনি, তুমি আগে প্যারালালি IUPAC টা প্র্যাকটিস করো, এভরিডে একটু একটু করে এগো, আর সঙ্গে সঙ্গে রিয়াকশন মেকানিজমে পড়াটাকে ধরে রাখো। আইসোমেরিজমটা লাস্টে করলেও চলবে, বাট এখন থেকে তোমাকে রিয়াকশন মেকানিজমকে আর ছাড়া চলবে না। ফাইনাল এক্সামের ডেট দিয়েছে তোমাদের, তোমাদের শৈবাশিস? না ডেট পড়েনি, কিন্তু ফেব্রুয়ারি মিডের দিকে। আচ্ছা, তো সবারই অলমোস্ট সেম টাইমে আছে। অর্গানিকে আমাদের RM আর হাইড্রোকার্বনটা বাকি, আর ওখান থেকে থার্মোডাইনামিক্স এর এন্ড আর ইকুইলিব্রিয়াম। আচ্ছা, 23rd হচ্ছে তোমার স্কুল ছুটি সবারই। 23rd এ আমি সকালে এক্সট্রা ক্লাস প্ল্যান করছি একটা, ঠিক আছে, মর্নিং এ, বিকজ সবার স্কুল হলিডে, ইটস ন্যাশনাল হলিডে। So I will give a class of organic chemistry only. I will record it for you if possible. 11 from 11 or 11:30. Right? I can try. You should Um, come back home only. Okay. Try, but ঠিক আছে। সো থার্মোডাইনামিক্স হবে কি অর্গানিক হবে আমি ওটা জানিয়ে দেবো, বাট সবাই যারা কনফিউজ থাকবে তারা দুটো খাতাই নিয়ে আসবে, ঠিক আছে? হ্যাঁ বলো। মানে এরকম একটা রিয়াকশন ছিল, সেখানে KOH অ্যাড করলে, কি কে হয়েছে, অ্যাকুয়াস না অ্যালকোহলিক? হ্যাঁ alcohol, হ্যাঁ, তাহলে ডাবল বন্ড ফর্ম হবে। হ্যাঁ মানে তখন তো মানে মেকানিজম K প্লাস মানে Br চলে আসছে, এখানটা H ছিল, মাই ব্যাড, KBr হয়ে গেল, মানে একটা স্টেপে, আর H টা হয়ে গেল, H আর OH অ্যাড হয়ে, না না না, এভাবে মেকানিজম না, না এটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন মেথড। অ্যাবস্ট্রাকশন মেথডে কি হয় দেখো, এখানে করি। হ্যাঁ তাহলে এটাকে আমরা ওপেন করে আঁকবো। কি হয়, একজনের H আর একজনের Br এইভাবে যাবে। তাহলে ফার্স্ট রিয়াকশনটা ভাগে হবে, প্রথম ভাগে কি হবে, ডাবল বন্ড HH BRH, তো একটা HBr বাই প্রোডাক্ট হবে, KBr ফর্ম হবে না। অ্যালকোহলিক এটাকে আমরা বলি বিটা অ্যাবস্ট্রাকশন অফ হাইড্রোজেন মেকানিজম। বিটা মানে কি, আচ্ছা এটা এটা আলফা, বিকজ এর কাছে ফাংশন এর রেসপেক্টে এটা আলফা, এর রেসপেক্টে তাহলে এটা কি হবে বিটা, তো বিটার হাইড্রোজেন বেরোচ্ছে। দেখো এখানে এটা আলফা, তো এর রেসপেক্টে এটা বিটা, তো বিটার হাইড্রোজেন বেরোচ্ছে, তো বিটার থেকে হাইড্রোজেন বেরোচ্ছে বলে এর নাম পড়ে গেছে বিটা অ্যাবস্ট্রাকশন। এই ধরনের রিয়াকশনকে আমরা বলি এলিমিনেশন রিয়াকশন, বিকজ স্ট্রাকচার থেকে কি হচ্ছে, কিছু এলিমিনেট হচ্ছে, এলিমিনেশন রিয়াকশন। এবার এলিমিনেশন রিয়াকশন দু ধরনের হয়, E1 E2, এটা সাবস্ট্রেটের উপর ডিপেন্ড করে যে E1 হবে না E2 হবে। এবার আবার যখন তুমি সেম রিএজেন্ট দেবে এটা বেরোবে, আর আলটিমেটলি কি হবে, ট্রিপল বন্ড হবে। তাহলে KBr কোথায় ফর্ম হয়? KBr ফর্ম হয় অ্যাকুয়াস KOH এ। মানে যদি অ্যাকুয়াস KOH হয়, হ্যাঁ ধরো এটা আছে, এবার তুমি অ্যাকুয়াস KOH নিলে, উপস সরি এটা যদি Br হয়, এবার তুমি অ্যাকুয়াস KOH নিলে, তো এবার KBr সল্ট ফর্ম হবে, আর অ্যাডিশন অফ OH হবে। দেখো OH মাইনাস এটা ভাঙবে K প্লাস OH মাইনাস, আর এখানে Br মাইনাস বেরোবে, তো Br মাইনাস কে নিয়ে যাবে, K আর OH মাইনাস এখানে আসবে, তো একটা নেগেটিভ কে রিপ্লেস করছে, তাই এটাকে আমরা বলি নিউক্লিওফাইল সাবস্টিটিউশন। নিউক্লিওফাইল মানে নেগেটিভ, একটা নেগেটিভ কে কি করছে, সাবস্টিটিউট করছে, তাই রিঅ্যাকশনের মেকানিজম কি আছে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। AOH minus does not attack the H plus here and No, because we have alcohol more here. এখানে ওয়াটার বেশি আছে, অ্যালকোহল বেশি থাকলে KOH বেসের মতন কাজ করে, বেস মানে H প্লাস কে টানবে, বেসের কাজ কি আছে, H প্লাস কে অ্যাটাক করা।